আমি জানতাম নিয়তি আমাকে একদিন কারোর সাথে মেলাবেই, কিন্তু সে যে এমন একটা ছদ্মবেশ নিয়ে আমার জীবনে আসবে তার স্বপ্নেও ভাবিনি। যখন সবটা জানতে পারলাম মনে হয়েছিল আমার পৃথিবীটাই বুঝি ভেঙে গেছে। ভালোবাসার এই গল্পটা কি মিথ্যের উপর দাঁড়িয়েছিল, নাকি এক গভীর ভালোবাসার জন্ম হয়েছিল ছদ্মবেশের আড়ালে? আমি একজন প্রধানমন্ত্রীর ছেলে, বিলাসবহুল জীবন আমার হাতের মুঠোয়। কিন্তু আমি খুঁজে ফিরছিলাম এমন একজনকে যে আমাকে আমার পরিচয় নয়, একজন সাধারণ মানুষ হিসাবে ভালোবাসবে। তাই বাধ্য হয়েছিলাম। জানতাম এটা ঝুঁকিপূর্ণ, জানতাম এই মিথ্যা একদিন প্রকাশ পাবে। কিন্তু যখন সবটা পাশ হয়ে গেল, মনে হয়েছিল ভালোবাসার কাছে কি পরিচয় সত্যি হেরে যাবে, নাকি আমার ভালোবাসা এই ছদ্মবেশকেও ছাপিয়ে যাবে। বিশ্বাস ভেঙে গিয়েছিল। মনে হয়েছিল এই মানুষটা আমাকে ঠকিয়েছে, কিন্তু ওর চোখে যখন ভালোবাসা দেখেছিলাম আর যখন ওর জীবনের সবচেয়ে বড় সত্যিটা জেনেছিলাম, তখন আমার সব রাগ অভিমান যেন ধুলোয় মিশে গিয়েছিল। একটা প্রধানমন্ত্রীর ছেলে কেন আমার মতো সাধারণ মেয়ের জন্য এত কিছু করবে? এ কি শুধু ভালোবাসা, নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ ছিল? আমার বাবা, আমার পরিবার, আমার সম্মান সব কিছু বাজিয়ে রেখেছিলাম শুধু ওর ভালোবাসা পাওয়ার জন্য। জানতাম বিপদ আসবে, রিয়াজের মতো শত্রুরা আমার পেছনে লাগবে, কিন্তু ভালোবাসার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। সে লুকিয়ে থাকা মালি থেকে একজন প্রধানমন্ত্রীর ছেলে এই যাত্রাপথে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। ভালোবাসার জন্য কি সব বিপদকে জয় করা সম্ভব? এই গল্প ভালোবাসার, ত্যাগের আর সব বাধা অতিক্রম করার। জানতে চান কি ছিল তাদের ভাগ্যে? ভালোবাসা জয় হয়েছিল, নাকি পরিচয় আর সমাজের বেড়াজালে আটকে গিয়েছিল দুটি মন? দেখুন আজকের আমাদের একটি হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রেম কাহিনী, যেখানে রহস্য, কমেডি, ড্রামা আর থ্রিলারের মিশেলে ভালোবাসা খুঁজে পায় তার ঠিকানা। রাত 11টা, ঢাকার অভিজাত এলাকা গুলশান 2-এর একটি বিশাল ডাইনিং রুম। রুমটি জেসানের বিলাসবহুল বাড়িতে অবস্থিত। জেসান তার দামি স্যুট পরে টেবিলের এক প্রান্তে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত গার্ড আরিফ। আরিফের মুখে পেশাদারি গাম্ভীর্য, কিন্তু তার চোখ জেসানের প্রতি গভীর সম্মান প্রকাশ করছে। আরিফ, একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আরিফ মাথা নিচু করে বলে, জি স্যার, বলুন, আমি শুনছি। আমার কাছে সব আছে, তাই না? ক্ষমতা, টাকা, আরাম। এই দেশের সবচেয়ে শক্তিশালী মন্ত্রীর ছেলে আমি। আমার একটা ইশারায় পুরো দেশ কেঁপে ওঠে। কিন্তু একটা জিনিস নেই, সেটা কি জানো? আরিফ মুচকি হেসে বলে, স্যার, কি বলছেন? আমি যা দেখি আপনার তো সব কিছুই আছে, আর কিসের জিনিসের দরকার? সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আমি শুধু একজনকেই চাই যে আমার পরিচয় নয়, আমাকে ভালোবাসবে। আরিফ একটু অবাক হয়ে বলে, স্যার, আপনি এমন কথা কেন বলছেন? আপনার জন্য তো পৃথিবীতে যে কোনো মেয়ে পাগল। জিসান চোখ সরিয়ে জানালা দিয়ে রাতের শহরের দিকে তাকায়। পাগল? হ্যাঁ, তা ঠিক। কিন্তু তারা আমার পরিচয়, আমার ক্ষমতা আর আমার টাকার জন্য পাগল। তারা আমার ভেতরের মানুষটাকে দেখে না, তারা শুধু বাইরের জিসানকে দেখে। আমি সেই মুখোশহীন মানুষের অপেক্ষায় আছি যে আমার আসল রূপ দেখবে, আমাকে আমার সব দুর্বলতা নিয়ে ভালোবাসবে, যে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়বে, বাগানে ফুল দেখে খুশি হবে, সাধারণ জীবনকে ভালোবাসবে, এমন একজন। আরিফ একটু নীরব থেকে বলে, স্যার, আপনি যা চান সেটাই হবে। আপনি শুধু আদেশ করুন, আমরা সেটার ব্যবস্থা করে দেব। জিসান ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, ব্যবস্থা তো তোমরা সব কিছুরই করতে পারো, কিন্তু ভালোবাসা কি আর ব্যবস্থা করে পাওয়া যায়? এটা মন থেকে আসে। আমি সেই মনের অপেক্ষায় আছি। পরদিন ভোরবেলা জিসানের বিশাল বেডরুমের পর্দাগুলো স্বয়ংক্রিয়ভাবে সরে যায়। ভোরের আলো এখনো ঘরে উকি দেয়নি। প্রথম যে জিনিসটা শোনা যায় তা হলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। একজন সহকারী, যার নাম সামি, সে এসে দরজায় মৃদু টোকা দেয়। স্যার, ফজরের নামাজের সময় হয়েছে। জিসান সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ে। জিসান অজু করে, তারপর শান্তভাবেই নামাজ আদায় করে। নামাজ শেষ করে সে বারান্দায় এসে দাঁড়ায়। এরপর তার দিনে শুরু হয়। তার ব্যক্তিগত ফিটনেস ট্রেনার
করিম তার জন্য অপেক্ষা করছে। জিসান ব্যায়াম করতে করতে হাঁপাতে হাঁপাতে বলে, করিম, আর কতক্ষণ? মনে হচ্ছে আমার শরীরের সব শক্তি আজই শেষ হয়ে যাবে। স্যার, আর মাত্র 5 মিনিট। আপনার শরীরকে আরও শক্তিশালী করার জন্য এটা দরকার। উফ, আমি আর পারছি না। যা করার তাড়াতাড়ি করো। ওকে স্যার, জাস্ট ডু ইট ফর 5 মিনিট। ব্যায়ামের পর জিসান গোসল সেরে তার বিলাসবহুল নাস্তার টেবিলে বসে। তার সামনে পরিবেশন করা হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের খাবার। তার ব্যক্তিগত শেফ, যিনি এই খাবার তৈরি করেছেন, এসে দাঁড়িয়ে থাকে। জিসান একটা ফল মুখে দিয়ে বলে, দারুণ হয়েছে। শেফ, তোমার হাতে জাদু আছে। শেফ মাথা নিচু করে বলে, ধন্যবাদ স্যার। আর কিছু লাগবে? না, সকালের জন্য এতটুকু যথেষ্ট। এরপর সামি আসে ফাইলপত্র নিয়ে। আজকের মিটিংয়ের জন্য সব ফাইল রেডি তো, সামি? আমাদের নতুন প্রজেক্টের বাজেট নিয়ে কোনো ভুল যেন না হয়। একটা শূন্য কম থাকলে পুরো পরিকল্পনা ব্যস্ত যেতে পারে। সামি ফাইলগুলো ঠিক করতে করতে বলে, জি স্যার, সব রেডি। কোনো ভুল হবে না। আপনি নিশ্চিন্তে মিটিং অ্যাটেন্ড করতে পারবেন। এরপর জিসান তার ব্যক্তিগত হেলিকপ্টারে করে অফিসের দিকে রওনা হয়। হেলিকপ্টারটি যখন আকাশে ওড়ে তখন ঢাকার আকাশ থেকে সবকিছুকে ছোট মনে হয়। তার অফিসের ছাদের উপর হেলিকপ্টার নামে। সেখানে আরিফ সহ অন্যান্য গার্ডরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। জিসান হেলিকপ্টার থেকে নামার পর গার্ডরা তাকে সামরিক কায়দায় স্যালুট করে। তাদের চোখে সম্মান এবং কিছুটা ভয় মেশানো থাকে। আরিফ তাকে সম্মানের সহিত জানায়। গুড মর্নিং স্যার। জিসান মাথা নাড়িয়ে বলে, গুড মর্নিং। সবাই ঠিক আছে তো? জি স্যার, সব কিছু ঠিকঠাক আছে। ঢাকার গুলশানের একটি ব্যস্ত ক্যাফে। জিসান তার ব্যক্তিগত মিটিং শেষ করে কফি খেতে এসেছে। তার বডিগার্ডরা বাহিরে পাহারা দিচ্ছে। হঠাৎ তার চোখ ক্যাফের এক কোণে আটকে যায়। সেখানে আমাদের গল্পের নায়িকা মেহরিন বসে আছে তার এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম রুমি। জিসান মেহরিনকে দেখেই মুগ্ধ হয়ে যায়। মেহরিনের মুখ যেন চাঁদের আলোর মতো উজ্জ্বল। তার চোখ দুটি গভীর কালো, যেন রাতের তারার মতো জ্বলজ্বল করছে। তার ত্বক এতটাই ফর্সা যে মনে হয় যেন দুধের মতো সাদা। তার ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। তার হাসিটা এতটাই সরল ও নিষ্পাপ যে জিসান তার দিকে তাকিয়েই থাকে। তার চুলগুলো ঢেউ খেলানো, যা তার পিঠের উপর দিয়ে নেমে এসেছে। জিসান মনে মনে ভাবে, এত নিখুঁত কেউ হতে পারে? এত কোনো পরই মনে হচ্ছে। রুমি মেহরিনকে বলে, মেহেরিন, পড়াশোনা তো শেষ করলি, তো এখন কি চিন্তা? বিয়ে করে ফেলবি নাকি অন্য কোনো চিন্তা করছিস? আরে না, বিয়ে তো করতেই হবে। আজকাল ছেলেগুলোর প্রতি ভরসা নেই। ওরা যে কোনো সময় পাল্টে যেতে পারে, বিশেষ করে বড় লোকের ছেলেগুলো। আচ্ছা, তাহলে কেমন ছেলে পছন্দ তোর শুনি? মেহরিন রুমির দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলে, বড় লোকের ছেলেদের আমি একেবারেই পছন্দ করি না। তাদের মনে শুধু অহংকার আর ক্ষমতা থাকে। ভালোবাসে কি সেটা তারা বোঝেই না। আরে মেহেরিন, তুই এমন কথা বলছিস কেন? টাকার দরকার তো সবারই আছে, আর বড়লোক হলে তো লাইফ সেট। মেহরিন দৃঢ়ভাবে বলে, টাকা দরকার আছে, কিন্তু তার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেব না। ওরা মনে করে টাকা দিয়ে সব কেনা যায়, ভালোবাসা, সম্মান, হ্যাঁ এমনকি মানুষও। বড়লোকদের ভালোবাসা হয় না, শুধু অহংকার থাকে। জিসান এই কথাগুলো শুনে স্থির হয়ে যায়। তার হাতে কফির কাপটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়। তার চোখে এক ধরনের বিস্ময় আর কৌতূহল দেখা যায়। সে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই মেয়েটি তো বাকি সবার থেকে আলাদা। সে মনে মনে ভাবে, এ তো আমার মুখোশ দেখতে পায়নি, তবুও ঘৃণা করে। এ তো আমাকে চেনেও না, তবুও আমার মতো সব বড় লোকেই ঘৃণা করে। আমাকে যদি সে চিনত তাহলে হয়তো ঘৃণাটা আরও বাড়ত। জিসান নিজের মনেই হাসে। তার অ্যাটিটিউড ফিরে আসে। সে মনে মনে বলে, এবার শুরু হবে মজার খেলা। জিসান তার ব্যক্তিগত অফিসে ফিরে আসে। তার মন জুড়ে শুধু মেহরিনের কথাই ঘুরছে। সে তার ব্যক্তিগত গার্ড আরিফকে ডেকে পাঠায়। আরিফ, আজ একটা ঘটনা ঘটল। জি স্যার, কি হয়েছে বলুন। আজ এক মেয়েকে দেখলাম, সে তার ফ্রেন্ডকে বলছিল বড় লোকদের ভালোবাসা হয় না, শুধু অহংকার দেখে। আমি জানি না কেন, কিন্তু এই কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে। তার মুখে যে ঘৃণা ছিল বড় লোকদের প্রতি, তা আমাকে ভাবিয়ে তুলেছে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে,
স্যার, আপনি কি সেই মেয়েটিকে? জিসান দৃঢ় কণ্ঠে বলে। হ্যাঁ আরিফ, আমি সেই মেয়েটিকে চাই। আমি তার মন জয় করতে চাই, কিন্তু আমার পরিচয় দিয়ে নয়। আমি আমার আসল পরিচয় লুকাবো। আমি তার জন্য একজন সাধারণ মানুষ হয়ে যাব, একজন সামান্য মালি। স্যার, আপনি এটা কি বলছেন? আপনি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রীর ছেলে। আপনি কিভাবে একজন মালি হবেন? এটা তো আপনার জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আপনার নিরাপত্তার কি হবে? জিসান শক্ত গলায় বলে। ঝুঁকি? ঝুঁকি তো নিতেই হতো। আমি ভালোবাসি। তুমি আজ থেকে আমার জন্য একজন সাধারণ মালির ব্যবস্থা করো। আমি ছদ্মবেশ ধারণ করব। তুমি আমার জন্য সব ব্যবস্থা করবে। আমি চাই না সে আমার ক্ষমতা বা টাকার জন্য আমাকে ভালোবাসুক। আমি চাই সে আমার ভেতরের মানুষটাকে ভালোবাসুক, যার কাছে টাকা পয়সার কোনো ব্যাপার না। আরিফ মাথা নিচু করে বলে। আপনার আদেশ স্যার, কিন্তু এই সিদ্ধান্ত কি আপনার বাবার কানে যাবে না? আমি যখন একটা সিদ্ধান্ত নেই তখন আর পিছু হারতে জানি না। তুমি শুধু ব্যবস্থা করো। আজ থেকে আমি জিসান প্রধানমন্ত্রীর ছেলে নই, আমি একজন সাধারণ মালি। তুমি আমার জন্য মেহরিনের বাড়ির খোঁজ নাও। সেখানে একজন মালি লাগবে। মেহরিন তার বান্ধবীকে বলেছিল যে তাদের বাগানের পুরনো মালি নাকি অসুস্থ, তাই নতুন একজন মালি লাগবে। সেই স্থানটা আমি চাই। আরিফ জিসানের অ্যাটিটিউড দেখে বুঝতে পারে তাকে আর কোনো প্রশ্ন করা যাবে না। জিসান তার চোখে চোখ রেখে আরিফকে দেখায়। আমি যা চাই তা না হলে কঠিন পরিস্থিতি তৈরি হবে, বুঝতে পারছো তো? আরিফ দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায়, তার মুখে চিন্তার রেখা স্পষ্ট। পরদিন সকালে ঢাকার একটি শান্ত আবাসিক এলাকা, মেহরিনের বাড়ির বাগান। মেহরিন তার অসুস্থ মালির জন্য চিন্তিত। সে ফোনে কথা বলছে। হ্যাঁ, আমাদের মালির দরকার। কেউ যদি কাজ করতে চায় তাহলে তাকে আসতে বলো। বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই গেট দিয়ে একজন সাধারণ পোশাকে হাতে একটি পুরনো ব্যাগ নিয়ে ঢোকে। তার চেহারায় ধুলোবালি মাখা, কিন্তু তার চোখ দুটি জ্বলজ্বল করছে। তার হাঁটা চলাও একজন সাধারণ মানুষের মতো নয়, তাতেও এক ধরনের আভিজাত্যের ছাপ আছে। সে আর কেউ না, জিসান। জিসান মেহরিনের সামনে এসে বলে। ম্যাডাম, আমি কি এই কাজটা করতে পারি? মেহরিন অবাক হয়ে তার দিকে তাকায়। তুমি কে? আর এই কাজের খোঁজ তোমাকে কে দিয়েছে? জি ম্যাডাম, আপনি গতকাল ওই রেস্টুরেন্টে বসে আপনার বান্ধবীকে বলেছিলেন আপনার একজন মালি দরকার। আমি ওখানে টেবিল ক্লিনিং করছিলাম। আপনার কথা শুনে মনে হলো এখানকার কাজটা আমার জন্য সহজ হবে, তাই চলে আসলাম। রেস্টুরেন্টের কাজ ছেড়ে দেওয়ার কারণ কি? জি ম্যাডাম, কারণ হলো ওখানকার ম্যানেজার অনেক টর্চার করে ক্লিনারদের উপর, তাই। মেহরিনের চোখ বড় বড় হয়ে যায়। কি টর্চার করে? তুমি কিছু বলো না? কি বলবে ম্যাডাম, ওরা প্রভাবশালী লোক। আমরা গরিব মানুষ, তাদের মুখের উপর কথা বলার সাহস পাই না। মেহরিন রেগে বলে। কাল তুমি আমার সাথে ওই রেস্টুরেন্টে যাবে। ম্যানেজারকে বুঝিয়ে আসবো টর্চার কাকে বলে। সহজ সরল মানুষ পেয়ে তারা যা ইচ্ছে তাই করবে। না ম্যাডাম, তার দরকার নেই, পরে অন্য ঝামেলা হয়ে যেতে পারে। আজ তোমার সাথে করেছে, কাল অন্যজনের সাথে করবে। এইভাবে চলতে থাকলে তো ওরা পুরো দেশটাকেই নিজের হাতে নিয়ে নেবে। বাদ দেন ম্যাডাম। আর এমনিতেও আমার ওখানে ভালো লাগছিল না। ওখানকার ভিড়, কোলাহল, পার্টির গানের সুর, এসব আমার দম বন্ধ হয়ে আসতো। আপনার এখানে বাগানে কাজ করতে আমার ভালোই লাগবে। প্রকৃতি আমার অনেক পছন্দ, তার গ্রান আমার ভীষণ ভালো লাগে। তাই নাকি? তুমিও প্রকৃতি পছন্দ করো? আমারও প্রকৃতি অনেক ভালো লাগে। মন চায় এখানেই সারা জীবন ডুবে থাকি। জি ম্যাডাম। তো তোমার নাম কি? জিসান একটু ভেবে নিজের নাম পরিবর্তন করে। আমার নাম জিসান, আমি কাজ করছিলাম। জিমান, এরকম নাম তো কোনোদিন শুনিনি। সারা জীবন জিসান শুনে এসেছি। নামটা কেমন যেন অদ্ভুত না? না ম্যাডাম, আমি সবার থেকে ভিন্ন, তাই আমার নামটাও ভিন্ন। মেহরিন তার কথা বলার ভঙ্গি দেখে কিছুটা অবাক হয়। জিমান, তুমি কি এই কাজটা পারবে? এটা অনেক পরিশ্রমের কাজ। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এসব কাজের সাথে পরিচিত। জিসান আত্মবিশ্বাসের সাথে মুখে এক চিলতে হাসি নিয়ে বলে। ম্যাডাম, আমি সব কাজই করতে পারি। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, আমি আপনাকে নিরাশ করব না। মেহরিন তার চোখে চোখ রেখে বলে। আচ্ছা ঠিক আছে, তুমি আজ থেকে কাজ শুরু করো, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর হ্যাঁ, কাজে কিন্তু ফাঁকিবাজ চলবে না, তবে বেশি কষ্ট হলে বিশ্রাম নিতে পারবে।
জিসান মুচকি হাসে, তার চোখ মেহরিনের দিকে স্থির। সে জানে এই বাগান থেকে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। সে নিজের মনেই বলে, আমি এখন তোমার কর্মচারী, কিন্তু একদিন তোমার মন জয় করে আমি তোমার জীবনের রাজা হব মেহরিন। তারা কথা বলতে বলতে 10টা বেজে গেছে। মিষ্টি রোদে বাগান ঝলমল করছে। জিসান একজন মালির পোশাকে, কিন্তু তার হাঁটা চলায় সেই পুরনো আভিজাত্যের ছাপ। মেহরিন জিসানকে কিছু দেখিয়ে দিল। তুমি এই কাজগুলো করো, আমি বাসায় যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, এসে দুজন মিলে কাজ করব। বলেই মেহরিন চলে গেল। জিসান বাগানের এক কোণে বসে আছে, হাতে একটি কোদাল। সে কোদালটি নিয়ে অদ্ভুতভাবে নাড়াচাড়া করছে, যেন জীবনে প্রথমবারের মতো দেখছে। তার মুখে এক ধরনের দ্বিধা, যা সে আভিজাত্যের আড়ালে লুকাতে চেষ্টা করছে। তার পাশে পড়ে আছে একটি খালি বালতি। আহ, আজব কাজ। আমার হাতে জীবনে কোনোদিন মাটি লাগেনি। এই কোদালটা কি ভারী। আমার জীবনের কাজ ছিল কোটি কোটি টাকার চুক্তি সই করা, আর এখন আমি কিনা মাটি করছি। যদি বাবা জানতে পারেন, তার হার্ট অ্যাটাক হয়ে যেত। ঠিক তখনই মেহরিন বাগানে আসে আবার, তার হাতে একটি পানির বোতল। সে জিসানকে বসে থাকতে দেখে ভ্রুকুচকে তার দিকে এগিয়ে যায়। কি ব্যাপার, তুমি বসে আছো কেন? কাজ শুরু করনি? জিসান তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়। জি ম্যাডাম, কাজ তো শুরু করেছি, কিন্তু একটা সমস্যা হচ্ছে। মেহরিন একটু বিরক্ত হয়ে বলে। আবার কি সমস্যা? জিসান বোতলটার দিকে ইশারা করে। আমি গাছ লাগাবো, কিন্তু জল তো দরকার। জল ছাড়া কিভাবে লাগাবো? মেহরিন অবাক হয়ে বলে। জল দরকার? ওই তো কল, দেখতে পাচ্ছ না? ওখান থেকে বালতি ভরে আনো। জিসান বোতলটার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে। ও, বালতি? ঠিক আছে, কিন্তু আরেকটা সমস্যা আছে। মেহরিন ধৈর্য হারিয়ে বলে। আবার কি সমস্যা? তুমি এত কথা বলছো কেন? কাজ করো। আমার হাতে জল লাগে তো। মেহরিন কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলে। জল লাগবে? তোমার নাম জিসান না? তুমি একজন মালি হয়ে জল ধরতে পারছো না? জিসান অ্যাটিটিউড নিয়ে যেন নিজের পদমর্যাদা ভুলে যায়নি, বলে। ম্যাডাম, আপনি আমার কথা বলার ধরন দেখে ভুল বুঝবেন না। আমি আসলে, হ্যাঁ, আমি একজন মালি, তবে আমি এর আগে এভাবে কাজ করিনি। এই জিনিসগুলো আমার জন্য নতুন। নতুন? তুমি তো বললে রেস্টুরেন্টে কাজ করতে, তো বালতি দেখে এত অবাক হচ্ছ কেন? জিসান রহস্যময় হাসি দিয়ে বলে। আমি এমন এক জায়গায় কাজ করতাম যেখানে এসব কিছু দরকার পড়তো না, শুধু ক্লিনিং করতাম। এখানেও যেভাবে আমাকে হুকুম করতো, আপনিও ঠিক ওইভাবেই আমাকে হুকুম করেছেন। মেহরিন চোখ বড় করে বলে। হুকুম? আমি কি তোমাকে হুকুম করছি? আমি তোমাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। আর তুমি কেমন কর্মচারী যে মালিকের সাথে এভাবে কথা বলছো? আমি তো আপনার কাছে কর্মচারী নই ম্যাডাম, আমি আপনার জন্য কাজ করছি। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মেহরিন তার কথা শুনে হাসে। তার হাসি জিসানের মন ছুঁয়ে যায়। জিসান মনে মনে ভাবে, আহ, এই হাসিটাই তো আমি দেখতে চেয়েছিলাম। আমার সমস্ত অ্যাটিটিউড আর ক্ষমতা এই হাসির কাছে ছোট্ট মেহরিন। জিসান কোনো রকমে বালতি ভরে জল নিয়ে আসে। সে একটি গাছের গোড়ায় জল দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে অর্ধেক জল মাটিতে ফেলে দেয়। মেহরিন এটা দেখে তার কাছে এগিয়ে আসে। এই, কি করছো তুমি? এভাবে কেউ জল দেয়? তুমি কি গাছ বাঁচাতে এসেছো নাকি নষ্ট করতে? সরি ম্যাডাম, আমার হাত ফসকে গেল, সত্যি বিশ্বাস করুন। মেহরিন রেগে যায়, কিন্তু তার চোখে এক ধরনের অবিশ্বাস। ফসকে গেল? তুমি ইচ্ছে করে করেছো। তোমার কথা বলার স্টাইল থেকে শুরু করে কাজ করার ধরন সব কিছুই অদ্ভুত। তুমি কি কোনো গোয়েন্দা নাকি পাগল? জিসান চোখ টিপে বলে। আমি গোয়েন্দা নেই ম্যাডাম, পাগলও নেই। আমি একজন সাধারণ মানুষ, তবে আপনি খুব বুদ্ধিমতী। আপনি প্রায় সত্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। মেহরিন ভ্রুকুচকে বলে। সত্যির কাছাকাছি মানে কি? তুমি আমাকে কি বোঝাতে চাইছো? আপনি কি জানেন, আপনি যখন রেগে যান তখন আপনাকে আরও সুন্দর দেখায়। আপনার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে যায়। আমি তো শুধু সেই সৌন্দর্য দেখতে চেয়েছিলাম। মেহরিন লজ্জা পেয়ে যায়। তুমি এমন কথা বলছো কেন? কারণ আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আপনার হাসি, আপনার রাগ, আপনার অবাক হওয়া সব কিছু আমার কাছে খুব সুন্দর। মেহরিন একটু হাসে, কিন্তু গম্ভীর থাকার চেষ্টা করে। বদমাশি যথেষ্ট হয়েছে।
এখন কাজে মন দাও। এটা তোমার চাকরি, কোনো মজার জায়গা নয়। আর এত কথা বললে তোমার কাজ হবে না। আপনার সাথে কথা বলাটা আমার কাজের একটা অংশ, কারণ আমি তো আপনারই জন্য এখানে কাজ করতে এসেছি। মেহরিন থেমে গিয়ে তার দিকে তাকিয়ে বলে, আমার জন্য মানে কি? জিসান রহস্যময় হাসি দিয়ে বলে, সেটা পরে জানতে পারবেন। এখন আপনার কাজ হলো আমাকে আদেশ করা, আর আমার কাজ হলো আপনার চোখে চোখ রাখা। মেহরিন জিসানের কথা শুনে পুরোপুরি থমকে যায়। তার মনে জিসানের জন্য একটা অন্যরকম অনুভূতি তৈরি হতে থাকে। সে বুঝতে পারে এই ছেলেটা শুধু মালি নয়, এর মধ্যে কিছু একটা রহস্য আছে। শুনো, যে কাজগুলো দেওয়া হয়েছে আজ সারাদিনে সব কাজ যেন হয়ে যায়। জি ম্যাডাম, সব কাজ হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমান। পরের দিন জিসান বাগানে নতুন চারা গাছ লাগাচ্ছে। মেহরিন তাকে দেখাশোনা করছে। জিসান ইচ্ছে করে ভুল করে যেন সে মেহরিনের কাছাকাছি থাকতে পারে। জিসান একটি গাছ হাতে নিয়ে বলে, ম্যাডাম, এই গাছটা কি এখানে লাগাবো নাকি এখানে? না, ওখানে লাগাও, আর ঠিক করে লাগিও, যেন আবার উল্টো না হয়ে যায়। জিসান গাছটা লাগাতে গিয়ে ইচ্ছাকৃতভাবে মাটির কণা ও কাদা ছিটিয়ে দেয় মেহরিনের গায়ে। মেহরিনের সুন্দর শাড়িটি কাদা লেগে নষ্ট হয়ে যায়। মেহরিন চিৎকার করে ওঠে, জিমান, এটা কি করলে তুমি? তুমি কি অন্ধ? আমার শাড়িটা নষ্ট করে দিলে তো। জিসান আহ্লাদি গলায় হাসির ভান করে বলে, সরি ম্যাডাম, আমার হাত ফসকে গেল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। মেহরিন রেগে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, ইচ্ছে করে করনি? তুমি তো একটা পাগল। তুমি শুধু আমার ক্ষতি করছো। তুমি কি আমাকে জ্বালাতন করতে এসেছো নাকি কাজ করতে? জিসান নিচে বসে কাদা পরিষ্কার করার ভান করে, কিন্তু মেহরিনের শাড়িতে হাত দিয়ে দেয়। আমি কাদা পরিষ্কার করে দিচ্ছি, আপনি রাগ করবেন না। কাদা তো ময়লা নয়, এটা প্রকৃতির উপহার। এটা আপনার সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে। মেহরিন এবার লজ্জা পেয়ে দ্রুত সরে যায়। দূর হও, আমাকে একা থাকতে দাও। তোমার স্পর্শ আমার গায়ে যেন না লাগে। আমি তো আপনার কাছেই থাকতে চাই। আপনাকে ছেড়ে কোথায় যাব? এই বাগান, এই মাটি, সব কিছু তো আপনার সাথে জড়িত। মেহরিন তার কথায় আরো রেগে যায়, কিন্তু তার চোখে এক ধরনের মুগ্ধতাও দেখা যায়। সে জিসানকে এক মুহূর্তের জন্য দেখতে চায় না, কিন্তু জিসান তাকে যেতে দেয় না। ম্যাডাম, আপনি কি সত্যি রাগ করেছেন? আমাকে ক্ষমা করে দিন। আমি তো শুধু আপনার মনোযোগ চাইছিলাম। মেহরিন অবাক হয়ে বলে, আমার মনোযোগ কেন? কারণ আপনার মনোযোগ আমার জন্য খুব দরকারি। কারণ কাজে যদি আবার ভুল হয়ে যায় তাহলে তো রেগে যাবেন, তাই। তুমি খুব অদ্ভুত জিমান। তোমার মাথায় কি চলে তা আমি কিছুই বুঝতে পারি না। এত তাড়াতাড়ি বোঝার কি আছে? সময় নিন ম্যাডাম। মেহরিন জিসানের কথায় বিরক্ত হয়ে চলে যেতে চায়। জিসান তাকে পেছন থেকে ডাকে, ম্যাডাম দাঁড়ান। আবার কি হলো? কি চাও? আপনি খুব বোকা, অল্পতেই রেগে যান। মেহরিন এবার ধমক দিয়ে বলে, চুপ করো, আমি বোকা নই। আমি রেগে যাই না, তুমি আমাকে রাগাও। হ্যাঁ, আমি রাগাই কারণ আমি জানি আপনি রাগ করার ভান করেন। ভেতরে ভেতরে আমার এই পাগলামোগুলো আপনার ভালো লাগে। মেহরিন আশ্চর্য হয়ে বলে, আমার ভালো লাগে? তুমি কিভাবে জানলে? আপনার চোখ দেখে। আপনার চোখ কখনো মিথ্যা বলে না। যখন আপনি রাগ করেন আপনার চোখের কোণে এক ধরনের হাসি থাকে। মেহরিন লজ্জায় লাল হয়ে যায়। বাজে কথা বলছো, কাজে মন দাও। এটা তোমার চাকরি, কোনো খেলনা নয়। হ্যাঁ, এটা চাকরি, কিন্তু আমার জন্য এটা খেলার চেয়েও বেশি কিছু। আপনি কি জানেন, আমার কাছে এই বাগানের প্রতিটা গাছ, প্রতিটি ফুল আপনার মতো গুরুত্বপূর্ণ। আমার মতো গুরুত্বপূর্ণ মানে কি? মানে হলো, এই গাছগুলো আপনার মতোই সুন্দর, আর আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে। আপনি যখন আমার দিকে তাকান তখন মনে হয় জীবনটা সুন্দর, এই বাগানের ফুলের মতোই। তুমি কি সবসময় এমন অদ্ভুতভাবে কথা বলো? না, শুধু আপনার সাথে, কারণ আপনি স্পেশাল। মেহরিন আর কথা বলতে পারে না। সে শুধু জিসানের দিকে তাকিয়ে থাকে। তার মনে জিসানের প্রতি এক ধরনের গভীর আকর্ষণ তৈরি হচ্ছে। সে বুঝতে পারে এই ছেলেটা শুধু মালি নয়, এর মধ্যে কিছু একটা রহস্য আছে যা তাকে টানছে। এদিকে মেহরিনের বাড়ির বাইরে একটি সাদা গাড়ির ভেতর জিসানের বডিগার্ডরা বসে আছে। তারা দূর থেকে মেহরিনের বাড়ির দিকে নজর রাখছে, তাদের চোখে দূরবীন লাগানো। আরিফ সামিকে বলে,
দেখো স্বামী, স্যার কিভাবে মাটি নিয়ে কাজ করছেন, আমার বিশ্বাস হচ্ছে না। স্বামী দূরবীন দিয়ে দেখে। আমারও বিশ্বাস হচ্ছে না। হারিফ, যিনি কোটি কোটি টাকার চুক্তি 1 মিনিটেই সই করেন, তিনি এখন মাটি নিয়ে খেলছেন। স্যার কি সত্যি পাগল হয়ে গেছেন নাকি? যে মানুষটা এক মুহূর্ত এসি ছাড়া থাকতে পারে না, আর এখন সেই মানুষটা এই গরমে বসে কাজ করছেন। পাগল না, স্যার যা করেন তা খুব ভেবেচিন্তে করেন। কিন্তু এই মেয়েটাকে, যার জন্য স্যার নিজের সব কিছু ছেড়ে দিয়েছে, সে কি জানে সে কার সাথে কথা বলছে? তারা দূরবীন দিয়ে দেখতে পায় মেহরিন জিসানের দিকে এগিয়ে যাচ্ছে। তারা তাদের কথা স্পষ্ট শুনতে না পেলেও জিসান আর মেহরিনের খুনসুটি দেখতে পায়। স্বামী বলে, দেখো স্যার, মেয়েটার গায়ে কাদা লাগিয়ে দিয়েছে। স্যার তো খুব খুশি, তার মুখে হাসি। হ্যাঁ, আমি কখনো স্যারকে এত খুশি হতে দেখিনি। তার মুখে এমন হাসি আমি দেখিনি। আমাদের স্যারকে দেখলে মনে হয় তিনি খুবই অ্যাটিটিউডওয়ালা এবং গম্ভীর, কিন্তু এখানে তিনি যেন এক অন্য মানুষ। তাহলে কি স্যার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছে? আমরা কি তাকে সাহায্য করব? আমাদের সাহায্য করার দরকার নেই, স্যার নিজে সব কিছু সামলাতে পারবেন। আমরা শুধু দূর থেকে পাহারা দেব। স্যার যদি কোনো বিপদে পড়েন তাহলে আমরা সামনে আসব। আপাতত আমাদের কাজ হলো তার নিরাপত্তা নিশ্চিত করা। তারা দুজনেই হাসে। তারা বুঝতে পারে তাদের বস এক নতুন খেলায় নেমেছে, আর সেই খেলায় তাদের ভূমিকা শুধু দর্শক। তারা দূর থেকে জিসানকে দেখতে থাকে। জিসান পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী মানুষ, কিন্তু এই মুহূর্তে তার কাছে তার প্রেমিকার হাসি সব থেকে দামি। দিন শেষে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো মেহরিনের সাথে কাটানো সময়। 2 দিন পর সময় দুপুরবেলা। জিসান নিবিড় মনে কাজ করছে বাগানে। মাটি খুঁড়তে খুঁড়তে তার হাত নোংরা হয়ে গেছে। সে ঘাম মুছতে মুছতে একটু বিরতি নেয়। তখনই মেহরিন হাতে চায়ের কাপ নিয়ে তার দিকে এগিয়ে আসে। জিমান, তোমার জন্য চা এনেছি। কাজ করতে করতে একটু চা খেয়ে নাও, ভালো লাগবে। জিসান অবাক হয়ে তার দিকে তাকায়। এই প্রথম কেউ তার জন্য এভাবে কিছু নিয়ে এসছে। তার বিলাসবহুল জীবনে সবকিছুই হাতের কাছে আসতো, কিন্তু এভাবে ভালোবাসা দিয়ে কেউ কিছু দিত না। ম্যাডাম, আপনি আপনি কেন কষ্ট করলেন? আমি তো একজন কর্মচারী মাত্র। কর্মচারী হলে কি হবে? তুমিও তো মানুষ। তুমি আমার বাগানের যত্ন নাও। সবাই সমান জিমান, এখানে কোনো ছোট বড় নেই। তুমি যদি চা খাও তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। জিসান মুগ্ধ হয়ে কাপটা হাতে নেয়। আপনি আপনি সত্যি খুব ভালো মানুষ ম্যাডাম। সবাই ভালো, তুমিও ভালো, তাই না? জিসান চায়ে চুমুক দিয়ে বলে, হ্যাঁ, আমি ভালো, কিন্তু আপনার মতো মানুষ খুবই কম আছে। এই চায়ের স্বাদ অন্যরকম। আমার জীবনে এত স্বাদের চা আমি কখনো খাইনি। কারণ এটা আমার হাতে বানানো চা, আর এটাতে আমার ভালোবাসা মিশে আছে। তুমি কাজ করো, আমি যাচ্ছি। মেহরিন চলে যেতে থাকলে জিসান তার দিকে তাকিয়ে থাকে। তার চোখ দুটোতে এক ধরনের মায়া আর কৃতজ্ঞতা ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যি আলাদা। এর কাছে আমার পরিচয় কোনো ব্যাপার নয়। এর সহজ সরল ব্যবহারটাই আমাকে কাছে টানে। এই সহজ সরল জীবনটাই তো আমি চাইছিলাম। চা শেষ করে জিসান আবার কাজে লেগে পড়ে। তার মনে মেহরিনের প্রতি সম্মান আরও বেড়ে যায়। সে বুঝতে পারে তার ছদ্মবেশের সিদ্ধান্ত ভুল ছিল না। বিকেলে জিসান কাজ শেষ করে বাগানের এক কোণে বসে আছে। হঠাৎ সে কাঁপতে শুরু করে এবং অসুস্থতার ভান করে। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। জিসান কাঁপা কাঁপা গলায় বলে, আহ, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মেহরিন বাগান থেকে চলে যাওয়ার সময় জিসানকে দেখে থমকে যায়। সে তার কাছে ছুটে আসে। কি হয়েছে তোমার জিমান? শরীর খারাপ লাগছে? জি ম্যাডাম, আমার খুব জ্বর এসেছে মনে হচ্ছে, মাথা ঘুরছে। মেহরিন ভয় পেয়ে যায়। ও মাই গড, চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই, এক্ষুনি চলো। জিসান তার হাত ধরে। না ম্যাডাম, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। আমাকে এখানে সেবা করলে আমি ভালো হয়ে যাব। আপনি আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। মেহরিন অবাক হয়ে বলে, আমি পাশে থাকলে ভালো হয়ে যাবে? তুমি কি পাগল? জ্বরের জন্য ওষুধ দরকার। ওষুধের দরকার নেই, আপনার যত্নই আমার জন্য সেরা ওষুধ। মেহরিন আরও অবাক হয়ে যায়। তোমার কথাগুলো আমার মাথায় ঢুকে না। তুমি তো একজন মালি, কিন্তু কথা বলো কবিরের মতো। জিসান মুচকি হেসে বলে, সবাই তো আর একরকম হয় না ম্যাডাম, কিছু মানুষ ব্যতিক্রম হয়, যেমন আপনি।
আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু ফল আর গরম পানি নিয়ে আসছি। ধন্যবাদ ম্যাডাম। মেহরিন চলে যায়। জিসান স্বস্তি নিঃশ্বাস ফেলে। তার অভিনয় সফল হয়েছে। সে মেহরিনের কাছাকাছি থাকতে পারবে। সে মনে মনে ভাবে। এখন দেখা যাক মেহরিন আমাকে কতটা যত্ন করে। জিসান বাগানের বেঞ্চে গিয়ে শুয়ে পড়ে। মেহরিন তার জন্য ফল, গরম পানি আর একটি তোয়ালে নিয়ে আসে। সে জিসানের কপালে হাত দিয়ে দেখে, মমতা ভরা কণ্ঠে বলে, আরে আরে, তোমার তো দেখি অনেক জ্বর, কপালটা পুড়ে যাচ্ছে। জি ম্যাডাম, মনে হচ্ছে খুব বেশি। একটু দাঁড়াও, আমি ঠান্ডা পানি দিয়ে তোমার কপাল মুছে দিচ্ছি। মেহরিন জিসানের কপালে তোয়ালে রাখে। জিসান তার হাতের স্পর্শ অনুভব করে। তার মনে এক ধরনের আনন্দ আর শান্তি ছড়িয়ে পড়ে। তার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যখন তার মা ঠিক এভাবেই তার যত্ন নিত। ম্যাডাম, আপনি কি সবসময় সবার এমন যত্ন নেন? হ্যাঁ, আমি সবারই যত্ন নেই। তুমিও তো আমাদের একজন, তাই না? জিসান তার হাত ধরে। আমার এমন যত্ন কেউ কখনো করেনি। জীবনে কেউ এভাবে আমার যত্ন নেয়নি, একমাত্র আমার মা ছাড়া। মেহরিন অবাক হয়ে তার হাত সরিয়ে নেয়। তোমার এমন কথা শুনে মনে হয় তুমি খুব একা। তোমার পরিবার নেই? জিসান চোখ বন্ধ করে। আবেগে, আছে, কিন্তু তাদের কাছে আমার জন্য এত সময় নেই। তারা সব সময় ব্যস্ত থাকে। মেহরিন তার কপালে হাত বুলিয়ে দেয়। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। এখন তোমার কেমন লাগছে? জিসান চোখ খুলে মেহরিনের দিকে তাকিয়ে বলে, আপনার স্পর্শে মনে হচ্ছে আমার জ্বর অর্ধেক কমে গেছে। আপনি আমার কাছে থাকলে আমি সব রোগ থেকে মুক্তি পেয়ে যাব। কি বলছো এসব? আমি তো শুধু তোমার সেবা করেছি। আপনার সেবা, আপনার মমতা, এটাই তো আমার দরকার। আপনি আমার কাছে থাকলে আমি সব কষ্ট ভুলে যাই। মেহরিন তার কথা শুনে আর কিছু বলতে পারে না। জিসানের চোখ, তার কথা বলার ভঙ্গি সবকিছুই তাকে আকর্ষণ করছে। সে বুঝতে পারে তার এই কর্মচারীটি অন্যরকম। তার প্রতি এক ধরনের গভীর টান অনুভব করে সে। জিসান তার পাশে শুয়ে থাকে, মেহরিনের যত্ন উপভোগ করে। রাতে মেহরিনের বাবা তার ড্রয়িং রুমে বসে আছেন। মেহরিন জিসানকে নিয়ে চিন্তিত। তার বাবা তার দিকে তাকিয়ে থাকে। মেরিন, একটা কথা জিজ্ঞেস করি? জি বাবা, বলুন। তোমার নতুন মালি জীবন, ও কথাবার্তায় কেমন যেন একটা রহস্য আছে। ওর কথা বলার ভঙ্গি, চলাফেরা কোনো মালির মতো নয়। মেহরিন একটু নড়ে চড়ে বসে। আমিও ঠিক একই কথা ভাবছিলাম বাবা। ও খুব অদ্ভুত। ওকে আমি অসুস্থ দেখেছিলাম, আর ও বলছিল আমার যত্নেই তার জন্য ওষুধ। মেহরিনের বাবা চিন্তিত হয়ে বলেন, দেখো মেহেরিন, আমার মনে হয় না ও কোনো সাধারণ লোক। ওর কথা শুনলে মনে হয় ও খুব শিক্ষিত। ওকে কোনো বড় লোক, হয়তো কোনো কারণে ছদ্মবেশ নিয়েছি। বড় লোক? বাবা, ও কেন বড় লোক হবে? ও তো নিজেই বলেছে রেস্টুরেন্টের কাজ করতো। ও যা বলেছে তা কি সত্যি? ওর হাঁটা চলা দেখলে মনে হয় ও কোনো আর্মি অফিসারের মতো। ওর চোখের দিকে তাকালে একটা ভয় হয়। ওর কাছে নিশ্চয়ই কোনো কিছু লুকানো আছে। কিন্তু ও কেন আমাদের বাড়িতে কাজ করবে? ও তো একটা মালি। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি ওর থেকে একটু দূরে থেকো, আমি ওর ব্যাপারে খোঁজ নেব। মেহরিন বাবার কথা শুনে আরো চিন্তিত হয়ে যায়। সে বুঝতে পারে তার বাবা যা বলছে তা হয়তো সত্যি, কিন্তু তার মন জিসানকে বিশ্বাস করতে চায়। সে দ্বিধায় পড়ে যায়। পরদিন সকালে জিসান আবার কাজ শুরু করেছে। মেহরিনের বাবা তাকে অনুসরণ করছেন। তিনি তার দিকে তাকিয়ে জিসানকে পর্যবেক্ষণ করছেন। জিসান বুঝতে পারে মেহরিনের বাবা তাকে সন্দেহ করছেন। সে অভিনয় শুরু করে। জীবন, তোমার জুতা যত ছেঁড়া, তুমি কি নতুন জুতা কিনতে পারো না? জিসান লজ্জার ভান করে, না স্যার, আমার জুতো কেনার মতো টাকা নেই। আমার সব টাকা আমি আমার পরিবারের কাছে পাঠাই। তোমার পরিবার কোথায় থাকে? জিসান মন খারাপ করে বলে, তারা গ্রামে থাকে স্যার, তাদের অবস্থা খুবই খারাপ। আমি এখানে কাজ করার যে টাকা পাই তা দিয়ে তাদের জন্য বাজার সদাই কিনে পাঠিয়ে দিই। জিসান তার ছেঁড়া জুতো দেখায়। তার কথা বলার ভঙ্গিতে এক ধরনের করুণা ফুটে ওঠে, যা একজন অভিনয় শিল্পীর চেয়েও বেশি বিশ্বাসযোগ্য। তোমার হাতে যে ঘড়িটা আছে সেটা তো খুব দামি মনে হচ্ছে। জিসান হাতের ঘড়িটার দিকে তাকিয়ে, এটা এটা আমার বাবার দেওয়া। যখন আমি ছোট ছিলাম তখন দিয়েছিল। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মেহরিনের বাবা তার কথা শুনে কিছুটা শান্ত হন।
আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। মেহরিনের বাবা চলে যান। জিসান স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে জানে তার অভিনয় সফল হয়েছে। সে মনে মনে হাসে। আমি কি অভিনেতা হতে পারতাম? মেহরিনের বাবা আমাকে সন্দেহ করেছিল, কিন্তু আমি তাকে আমার অভিনয় দিয়ে শান্ত করে দিয়েছি। এবার তো বেঁচে গেলাম, পরে জানি না কি হয়। উফ, ভালোবাসা কি অদ্ভুত, কত কি করতে হচ্ছে। জিসান আবারও কাজে লেগে যায়। তার মুখে হাসি। সে জানে তার লক্ষ্য এখন আরো কাছে। পরের দিন সকালে মেহরিনের বাড়ির বাগান। জিসান বাগানের এক কোণে বসে আছে। একটা গোলাপের চারা পরিচর্যা করছে। তার চোখ বাগানের সবচেয়ে সুন্দর সদ্য ফোটা গোলাপটার দিকে। সে গোলাপটা ছিঁড়ে নেয় এবং তার জামার পকেটে লুকিয়ে রাখে। একটু পর মেহরিন বাগানে আসে, হাতে একটি বই। জিমান, কাজ কেমন চলছে? জিসান তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়। জি ম্যাডাম, আপনার বাগানের সব গাছের যত্ন নিচ্ছি। জিসান তার পকেট থেকে গোলাপটা বের করে মেহরিনের দিকে বাড়িয়ে দেয়। ম্যাডাম, এটা আপনার জন্য সদ্য ফোটা লাল গোলাপ। মেহরিন অবাক হয়ে গোলাপটা হাতে নেয়। গোলাপটা সত্যিই খুব সুন্দর। মেহরিন মুচকি হেসে বলে, আরে বাহ, এটা আমার বাগান, এখান থেকে ফুল ছিঁড়ে আমাকেই দিচ্ছ? হুম হুম, কারণটা কি? এটা তো আমারই ফুল। ফুলটা আপনার, কিন্তু এটা আপনাকে দেওয়া আমার ইচ্ছার ফল। আমি চাই আপনি যখন এই ফুলটা দেখবেন তখন আমার কথা মনে করবেন। তোমার কথা? আমি কেন তোমার কথা মনে করব? তুমি তো আমার কর্মচারী। জিসান তার চোখের দিকে তাকিয়ে, কারণ আমি শুধু আপনার কর্মচারী নয় ম্যাডাম, আমি আপনার একজন ভক্ত। এই বাগানের প্রতিটি ফুল আপনার সৌন্দর্যের কাছে হার মেনে যায়, কিন্তু এই ফুলটা, এটা আপনার মতোই নিষ্পাপ আর সুন্দর, তাই এটা আপনার জন্য। এবার বুঝতে পেরেছেন ম্যাডাম? মেহরিন লজ্জা পেয়ে যায়, কিন্তু মুখে হাসি নিয়ে বলে, তোমার কথাগুলো খুবই অদ্ভুত। তুমি কি জানো, আমি তোমার এই অদ্ভুত কথাগুলোর মানেই বুঝতে পারি না। জিসান মুচকি হেসে বলে, কিছু কিছু কথার মানে বোঝার দরকার নেই, শুধু অনুভব করলেই হয়। আপনি শুধু অনুভব করুন কেন আমি আপনাকে এই ফুলটা দিলাম। মেহরিন গোলাপটা শুকে উত্তর দেয়, ফুলটা অন্যরকমই মনে হচ্ছে, তার গ্রানটাও অন্যরকম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন কাজে মন দাও। এই ফুলটা দিয়ে তোমার কাজ হবে না। কাজ তো হবেই ম্যাডাম, আমার মন এখন আরও বেশি খুশি, আর খুশি মন নিয়ে কাজ করলে কাজ ভালো হয়। আপনি কি চান না আমি ভালো কাজ করি? হ্যাঁ চাই, কিন্তু তুমি এত কথা বলো কেন? জিসান মেহরিনের কাছে এগিয়ে আসে। কথা না বললে আপনি রাগ করবেন না, হাসবেন না, তাই বেশি কথা বলি যেন আপনি হাসেন, রাগেন। মেহরিন আহ্লাদি গলায় বলে, তুমি দেখতে এমন হলে কিভাবে? তুমি আসলে খুব চালাক জিমান। মেহরিন গোলাপটা নিয়ে চলে যায়। জিসান তার চলে যাওয়া দেখে হাসে। সে জানে এই ফুলটা মেহরিনের মনে জিসানের জন্য এক নতুন অনুভূতি জন্ম দিয়েছে। দুপুরে মেহরিন বাগানে বসে বই পড়ছে। জিসান তার থেকে একটু দূরে কাজ করছে, কিন্তু তার চোখ মেহরিনের দিকেই। সে কোদাল দিয়ে মাটিতে শব্দ করছে, যেন মেহরিনের মনোযোগ আকর্ষণ করতে পারে। মেহরিন বিরক্ত হয়ে বলে, জিমান, তুমি এত শব্দ করছো কেন? দেখছো না আমি বই পড়ছি? সরি ম্যাডাম, আমি তো কাজ করছি। তুমি কাজে মন দিচ্ছ না, তোমার মনোযোগ আমার দিকে, তোমার কোদালের দিকে না। আমি তোমাকে কতবার বলেছি কাজে মন দাও। জিসান কোদালটা রেখে মেহরিনের কাছে আসে। আমি আপনাকে দেখলেই কাছে মন দিতে পারি না ম্যাডাম। আপনি যখন এখানে থাকেন তখন আমার মনোযোগ শুধু আপনার দিকে চলে যায়। আপনার চোখ, আপনার হাসি সব কিছু আমার মনোযোগ কেড়ে নেয়। মেহরিন লজ্জা পেয়ে বইটা বন্ধ করে। জিমান, তুমি কি বলছো এসব? তুমি তো আমার কর্মচারী, আমার সাথে এমন কথা বলা ঠিক না। জিসান তার দিকে একটু ঝুঁকে যায়। আমি জানি ম্যাডাম, কিন্তু আমার মন কেয়ার মানে, আমি আপনাকে যখন দেখি তখন মনে হয় আপনি কোনো রাজকন্যা, আর আমি আপনার রাজত্বের একজন সাধারণ মানুষ যে আপনার জন্য সব কিছু করতে পারে। মেহরিন কৌতুকপূর্ণ হাসি দিয়ে বলে, রাজকন্যা? আমি? তুমি আমাকে এমন কথা বলো কেন? তুমি কি কোনো ফিল্মের ডায়লগ বলছো নাকি? না ম্যাডাম, আমি মন থেকে বলছি। আপনি যদি আমাকে আপনার রাজত্বের একজন কর্মচারীও মনে করেন, আমি তাতেও খুশি। আপনি শুধু আমাকে আপনার কাছাকাছি থাকতে দিন। মেহরিন বইটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। আমি চাই তুমি কাজ করো। জিসান তার হাত ধরে ফেলে। দাঁড়ান ম্যাডাম, আপনি চলে যাচ্ছেন কেন? আমার কথা কি আপনার ভালো লাগে না? মেহরিন জিসানের চোখের দিকে তাকিয়ে বলে, ভালো লাগে,
কিন্তু তুমি এমন কথা বলো যে আমার লজ্জা লাগে। লজ্জা পাওয়া তো খুব ভালো। তার মানে আপনি আমার কথাগুলো অনুভব করছেন? মেহরিন তার হাত ছাড়িয়ে দ্রুত চলে যায়। জিসান তার দিকে তাকিয়ে হাসে। সে জানে তাদের মধ্যে এক ধরনের মিষ্টি ঝগড়া শুরু হয়েছে, যা ভালোবাসারই একটি রূপ। বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে আসে, ঝুম বৃষ্টি শুরু হয়। জিসান কাজ করছিল, সে বাগানের একটি ছাউনির নিচে দাঁড়ায়। মেহরিন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। জিসান তাকে দেখে মুচকি হাসে। জিসান বৃষ্টিতে ভেজা শুরু করে। ম্যাডাম, বৃষ্টি হচ্ছে, আপনি ভিতরে যান। তুমি ভিজেছো কেন? জলদি ছাউনির নিচে যাও। জিসান ইচ্ছে করে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। না ম্যাডাম, বৃষ্টিতে ভেজা খুব ভালো, মন ভালো হয়ে যায়। মেহরিন চিন্তিত হয়ে বলে, তোমার জ্বর আসবে, অসুস্থ হয়ে যাবে আবার। জ্বর? না ম্যাডাম, আপনার সামনে থাকলে আমার কোনো রোগ হয় না। আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকুন। জিসান মেহরিনের বারান্দার দিকে এগিয়ে যায়। সে মেহরিনের দিকে হাত বাড়িয়ে দেয়। চলুন ম্যাডাম, আজ আমরা একটু পাগলামি করি। মেহরিন অবাক হয়ে বলে, পাগলামি মানে কি? জিসান মুচকি হেসে বলে, মনে হলো চলুন আমরা একসাথে বৃষ্টিতে বেঁচি, একসাথে নাচ করি, একসাথে হাসি। না জিমান, এটা ঠিক হবে না। বাবা দেখলে বকা দিবে। উনি বৃষ্টিতে ভিজে পছন্দ করে না। জিসান তার হাত ধরে টান দিয়ে বলে, উনি কিছু বলবেন না, শুধু চলুন, জীবনে এমন মুহূর্ত বারবার আসে না। জিসান মেহরিনের হাত ধরে টান দেয়। মেহরিন প্রথমে দ্বিধা করলেও জিসানের টানে সে বৃষ্টিতে নেমে আসে। তারা একসাথে বৃষ্টিতে ভিজে। জিমান, আমার পুরো শরীর ভিজে গেছে, এখন কি হবে? এখন আপনি আমার সাথে নাচবেন। আমার দিকে তাকান, শুধু আমার দিকে। তারা দুজনে বৃষ্টিতে ভিজতে থাকে। জিসান মেহরিনের হাত ধরে ঘুরে। মেহরিন প্রথমে লজ্জা পেলেও পরে তার সাথে হাসতে শুরু করে। তাদের চোখ একে অপরের দিকে স্থির। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের ভালোবাসার সাক্ষী দিচ্ছে। আমার খুব ভালো লাগছে জিমান, আমি কখনো এমন পাগলামি করিনি। জিসান তার হাত আরো শক্ত করে ধরে। আমি আপনার জন্য আরও অনেক পাগলামি করব, আপনি শুধু আমার সাথে থাকুন। তারা হাসতে থাকে। তাদের চারপাশে শুধু ঝুমঝুম বৃষ্টি আর তাদের হাসি। তাদের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, যা শুধু শারীরিক নয়, মানসিকও। প্রায় ঘন্টাখানিক তারা বৃষ্টিতে ভিজে। ধীরে ধীরে বৃষ্টি থামতে শুরু করে। বৃষ্টি কমার সাথে সাথে তাদের হাসিও বন্ধ হয়ে যায়। কেমন লাগলো ম্যাডাম বৃষ্টিতে বেঁচে? ভালোই তো লাগলো, কিন্তু এবার যদি তোমার জ্বর আসে তাহলে বুঝবেন। আপনি তো আছেনই সেবা করার জন্য। সব সময় তো আর আমি থাকবো না। দূরে চলে যেতে চাইছেন? সেটা কখন বললাম? তাহলে আমি অসুস্থ হলে কি আপনার খারাপ লাগে? মেহেরিন চিন্তায় পড়ে গেল। আসলেই তো, জিসানের অসুস্থতা নিয়ে তার মাথা ব্যথা কেন, এটা সে নিজেও জানে না। থাকো তুমি, আমি গেলাম চেঞ্জ করতে হবে। আর তুমিও তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে আবার। ম্যাডাম, শুধু আমার খেয়াল রাখলে হবে? আপনি নিজেও আপনার খেয়াল রাখুন। তুমি এক্ষুনি গিয়ে চেঞ্জ করে নেবে, তোমার এত চিন্তা করার দরকার নেই। বলেই মেহরিন চলে যায়। রাতের বেলা মেহরিন তার রুমে বসে আছে। তার মন জুড়ে জিসানের স্মৃতি। তার মনে জিসানের জন্য এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে, যা সে নিজেও বুঝতে পারছে না। কি হচ্ছে আমার সাথে? আমি কেন বারবার জিমানের কথা ভাবছি? তার শরীর খারাপ হলে আমার কেন চিন্তা হয়? তার খেয়াল, তার যত্ন নিতে ইচ্ছে করে কেন আমার? সে তো একজন মালিক, কিন্তু তার কথা, তার ব্যবহার সব কিছুই আমার মনকে টানে। আমি কি ওকে পছন্দ করতে শুরু করেছি? কিন্তু কেন? মেহরিন বিছানায় শুয়ে পড়ে। সে জিসানের হাসি, তার অদ্ভুত কথাগুলো, তার রোমান্টিক ব্যবহার সব মনে করে। তার মন জিসানের দিকে ঝুঁকে পড়ছে। সে বুঝতে পারে সে জিসানকে পছন্দ করতে শুরু করেছে। তার মনে জিসানের জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে। আমি ওকে পছন্দ করি, কিন্তু কেন? ও কি সত্যি কথা বলছে? ওর চোখে যে গভীরতা দেখেছি, তা কি শুধুই অভিনয়? না, ওর চোখের গভীরতা মিথ্যে হতে পারে না। আমি ওকে বিশ্বাস করি। আমি জানি ওর মধ্যে কিছু একটা রহস্য আছে, কিন্তু সেই রহস্যটা আমি একদিন জানতে পারবো। মেহরিন চোখ বন্ধ করে। তার মনে জিসানের জন্য এক ধরনের ভালোবাসা তৈরি হয়। সে বুঝতে পারে তার জীবন এখন জিসানকে ছাড়া অসম্পূর্ণ হয়ে পড়েছে।
সে কিছু বলে আমি রাগ করতে পারি না কেন? তার দুষ্টামি, তার রোমান্টিক কথাবার্তা, তার চাহনি সব কিছুই যেন আমায় ঘিরে হচ্ছে। বৃষ্টিতে টেনে নিয়ে গেল, অথচ আমি বাধা দিলাম না। সে যাই বলে কিছুতেই বাধা দিতে পারি না। এসব কেন হচ্ছে আমার সাথে? তাহলে আমি এক মালির প্রেমে পড়ে গেছি? এদিকে জিসান মেহরিনের বাড়ির বাইরে একটি নির্জন জায়গায় তার গার্ড আরিফকে ফোন করে। হ্যালো আরিফ। জি স্যার, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। মেহরিনকে আমি আরও বেশি পছন্দ করতে শুরু করেছি। সে খুবই সহজ সরল। সে আমার পরিচয়ের জন্য আমাকে ভালোবাসে না, সে আমাকে আমার মতো করেই ভালোবাসে। স্যার, আপনি কি এই জীবন উপভোগ করছেন? আপনি তো খুব ক্লান্ত হয়ে যান। জিসান দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ আরিফ, এটাই আসল জীবন। আমার আগের জীবন ছিল শুধু টাকার ক্ষমতার, কিন্তু এই জীবনের কাছে আছে ভালোবাসা, যত্ন আর বিশ্বাস। আমি জীবনটাকে ভালোবাসি। আমি এখানে থাকতে চাই আরও কিছুদিন। স্যার, আপনার বাবা আপনার খোঁজ নিচ্ছেন। তিনি জানতে চাইছেন আপনি কোথায়। বাবা দেশে ফিরেছেন? জি স্যার, উনি আজকেই দেশে ফিরছেন। এসে আপনার কথা জিজ্ঞেস করেছিলেন। ওনাকে বলো আমি একটা মিশনে আছি। বলো যে এই মিশন আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মিশন, আর এটা সফল না হওয়া পর্যন্ত আমি ফিরে যাব না। স্যার, আপনার যদি কোনো সাহায্য দরকার হয় তাহলে বলবেন। না, এখন কোনো সাহায্য দরকার নেই। আমি একা এই খেলা খেলতে চাই। মেহরিন আমার উপর বিশ্বাস রাখছে, আমি সেই বিশ্বাস ভাঙতে চাই না। জিসান ফোন রেখে দেয়। তার মনে এক ধরনের আনন্দ আর তৃপ্তি। সে জানে তার ছদ্মবেশ সফল হয়েছে। মেহরিনের মনে তার জন্য এক ধরনের ভালোবাসা তৈরি হচ্ছে, আর এটাই তার জন্য সব থেকে বড় জয়। সে হাসে এবং আকাশের দিকে তাকায়, তার চোখে এক ধরনের আশা। তবে কি এই আশা পূরণ হতে চলেছে, নাকি তাদের মাঝে কোনো কালো ছায়া এসে সব তছনছ করে দিবে? দর্শক, আপনারা এক্ষুনি একটা কমেন্ট করবেন, তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে, নাকি অপূর্ণই থেকে যাবে তাদের মিলন? ফটাফট কমেন্ট করুন তো। পরের দিন সন্ধ্যায় মেহরিনের বাড়ির বাইরে বাগানে গেটের কাছে জিসান অপেক্ষা করছে। তার হাতে একটি কালো কাপড়ের টুকরো। মেহরিন তার সাথে যেতে দ্বিধা করছে। জিমান, তুমি কি বলছো এসব? আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমার বাবা যদি জানতে পারেন। জিসান তার দিকে এগিয়ে এসে ম্যাডাম, আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমি তো বলেছি আপনাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কিন্তু এইভাবে জোর করে আমার চোখে কাপড় বেঁধে তুমি তো কোনো ফিল্মের গুন্ডার মতো কথা বলছো। জিসান হাতে থাকা কাপড়টি দেখিয়ে বলে, না ম্যাডাম, আমি গুন্ডা নই, আমি আপনার মালি। আর এই কাপড়টা হলো আপনার বিশ্বাসের পরীক্ষা। আপনি কি আমাকে বিশ্বাস করেন? আমি জানি না। আপনি কি আগের দিনে আমার সাথে বৃষ্টিতে বেজেননি? তখন তো আপনি ভয় পাননি। এখন কেন ভয় পাচ্ছেন? আপনার মন কি বলছে না আমি আপনার ক্ষতি করব না? মেহরিন চুপ করে থাকে। জিসান তার হাত ধরে। শুনুন, আমি আপনাকে জোর করছি এটা, আমি শুধু আপনার বিশ্বাস চাইছি। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আসুন, আর যদি না করেন তাহলে আমি চলে যাব। জিসানের কথায় মেহরিনের মন গলে যায়। সে বুঝতে পারে জিসান তাকে বিশ্বাস করতে বলছে। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি যদি আমাকে কোনো ভুল জায়গায় নিয়ে যাও। ভুল জায়গা? ম্যাডাম, আমি আপনাকে ভুল জায়গায় নিয়ে যাব না। আমি আপনাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের ভালোবাসা নতুন করে জন্ম নেবে। এখন চোখটা বন্ধ করুন, আমি কাপড়টা বাঁধব। মেহরিন চোখ বন্ধ করে। জিসান ধীরে ধীরে তার চোখে কাপড় বেঁধে দেয়। মেহরিন প্রথমে একটু ভয় পেলেও জিসানের হাতের স্পর্শে তার ভয় কেটে যায়। এখন আপনি আমার হাতে হাত রাখুন, আমি আপনাকে নিয়ে যাব, কোনো ভয় নেই। মেহরিন জিসানের হাতে হাত রাখে। জিসান তাকে নিয়ে হাঁটা শুরু করে। মেহরিন অনুভব করে সে একজন অচেনা মানুষের সাথে যাচ্ছে, কিন্তু তার মনে এক ধরনের অদ্ভুত শান্তি। সে জানে এই মানুষটা তাকে কখনো বিপদে ফেলবে না। জিসান মেহরিনের হাত ধরে তাকে তার গন্তব্যের দিকে নিয়ে যেতে থাকে। ঢাকার একটি শান্ত রেস্টুরেন্টের ছাদে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয়েছে। বলে রাখি, এগুলো জিসানের লোক সাজিয়ে রেখেছে। সে তার মালির পোশাকেই আছে, তবে তার পোশাকটি পরিষ্কার এবং তাকে বেশ পরিপাটি দেখাচ্ছে। মেহরিনকে সে চোখ বেঁধে নিয়ে আসে। চারপাশে হালকা আলো আর মৃদু সুরে সঙ্গীত বাজছে। জিমান, তুমি কোথায় নিয়ে এসেছো আমাকে? আমার চোখটা খুলে দাও। আমার কেন জানি মনে হচ্ছে আমরা কোনো ফিল্মের সিটে এসেছি। জিসান মেহরিনের পেছনে দাঁড়িয়ে হাসতে হাসতে আপনি ঠিকই ধরেছেন ম্যাডাম,
এটা আপনার জীবনের সবথেকে সুন্দর সিনেমার সেট। একটু অপেক্ষা করুন, চমক আছে। চমক? তুমি তো দেখছি এখন বড়লোকের মতো কথা বলছো। একজন মালির আবার ক্যান্ডেলের ডিনার? তুমি পাগল হয়ে গেছো। জিসান তার চোখের বাঁধন খুলে দেয়। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার জন্য পাগল। দেখেন আপনার জন্য আমি কি করেছি। মেহরিন চোখ খুলে চারিদিক দেখে মুগ্ধ হয়ে যায়। টেবিলের ওপর মোমবাতি জ্বলছে আর ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে ঢাকা শহরের আলোকছটা। মেহরিন অবাক হয়ে বলে, জিমান, এটা তুমি কি করেছো? কিন্তু কিভাবে? এত টাকা কোথায় পেলে? তোমার তো জুতা কেনারও টাকা ছিল না। টাকা কোনো ব্যাপার না ম্যাডাম, আসল ব্যাপার হলো মন। আমার মন চাইছিল আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় নিয়ে যেতে। মেহরিন টেবিলের পাশে রাখা একটি চেয়ারে বসে। কিন্তু এটা তো খুব দামি রেস্টুরেন্ট মনে হচ্ছে। তুমি এমন জায়গায় কি করে? আর তুমি তো কখনো এসব করনি। তুমি এমনভাবে সব কিছু ম্যানেজ করেছো যেন তুমি একজন পেশাদার। জিসান মেহরিনের হাত ধরে। প্লিজ ম্যাডাম, এসব নিয়ে কথা বলবেন না। আজ শুধু আমরা দুজন, আর কোনো কথা নয়, শুধু আমাদের মনের কথা হবে। মেহরিন একটু হেসে বলে, ঠিক আছে, কিন্তু তুমি এমন একজন অদ্ভুত মানুষ। তোমার মন কি বলে সেটা আমি কিছুই বুঝতে পারি না। জিসান গ্লাসে জুস ঢালতে ঢালতে বলে, আমার মন সেটাই বলে যা আমি আপনাকে বোঝাতে চাই। আর আজ রাতে আমি আপনাকে সেই মনটা পুরো খুলে দেখাবো। তাদের সামনে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার। মেহরিন এখনো অবাক হয়ে জেসানের দিকে তাকাচ্ছে। সে বুঝতে পারছে না একজন মালি কিভাবে এত আয়োজন করতে পারে। তার মনে জেসান সম্পর্কে আরো প্রশ্ন তৈরি হচ্ছে। জিমান, সত্যি করে বলো তো, তুমি কে? তোমার কথা বলার ভঙ্গি, তোমার চলাফেরা কোনো মালির মতো নয়। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আমি আপনাকে ভালোবাসতে এসেছি ম্যাডাম, আমার পরিচয় নিয়ে ভাববেন না, আমাকে বিশ্বাস করুন। কিন্তু বিশ্বাস করতে তো পরিচয় লাগে। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি একজন সাধারণ মালিক? তোমার কথাগুলো তো সাধারণ মানুষের মতো না। জেসান টেবিলের উপর থেকে তার হাত ধরে। ঠিক আছে, আজ রাতে আমি আপনাকে সব বলবো, কিন্তু তার আগে কি? তার আগে আমরা খাওয়া দাওয়া করবো, শেষ করি কেমন? তারা খাওয়া শেষ করে। জেসান উঠে দাঁড়ায় এবং মেহরিনের সামনে হাঁটু গেড়ে বসে। তার চোখে গভীর আবেগ। জেসান হাত বাড়িয়ে বলে, মেহরিন, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি আমি আপনার চোখে একজন সাধারণ মালিক। আমার হয়তো টাকা নেই, ক্ষমতা নেই, কিন্তু আমার ভালোবাসা আছে। আমি আপনাকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আপনি কি আমার জীবন সঙ্গিনী হবেন? আপনি কি আমার হাতে হাত রেখে বাকি জীবনটা কাটাবেন? মেহরিন পুরোপুরি হতবাক হয়ে যায়। সে কখনো ভাবেনি একজন কর্মচারী তাকে এভাবে প্রপোজ করবে। তার চোখে জল চলে আসে। জিমান, তুমি কি বলছো এসব? তুমি তো... হ্যাঁ, আমি জানি আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আপনার পরিচয়কে নয়, আমি আপনার সৌন্দর্য, আপনার মন, আপনার সরলতা সব কিছুকে ভালোবাসি। আমি আপনার সাথে বাঁচতে চাই, আর আপনার সাথেই মরতে চাই। আপনি কি আমার জীবনটা সুন্দর করে দেবেন? আমি জানি না জিমান, আমি কি করব? তুমি একজন মালি, আর আমি... ভালোবাসা কি কোনো পথ থেকে আসে ম্যাডাম? ভালোবাসা তো মন থেকে আসে। আপনি আমাকে মন থেকে ভালোবাসেন, আমি জানি। আপনি শুধু আমার হাতে হাত রাখুন, আমার মন কোনো দ্বিধা নেই। মেহরিন কাঁপা কাঁপা গলায় বলে, জিমান, তুমি তুমি আমার মনটাকে নাড়িয়ে দিয়েছো। আমি কি একজন কর্মচারীকে ভালোবাসতে পারি? আমার পরিবার কি মানবে? জিসান দৃঢ় কণ্ঠে বলে, আপনি আমাকে একজন কর্মচারী ভাববেন না, আপনি আমাকে একজন প্রেমিক ভাবুন। আমি আপনার জন্য সব কিছু ছেড়ে এসেছি। মেহরিন দ্বিধায় পড়ে যায়। সেও জিসানকে খুব পছন্দ করে, কিন্তু তার সমাজের সাথে মানানসই নয়। তার সামনে এখন তার মন আর সমাজের কঠিন বাস্তবতার দ্বন্দ্ব। মেহরিন চুপ করে থাকে। জিসান হাঁটু গেড়ে বসে থেকে তার দিকে তাকায়। সে বুঝতে পারে মেহরিনের দ্বিধা, তাই সে তার মনের কথা বলতে শুরু করে। মেহরিন, আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন আমি কে? আমি একজন সাধারণ মালি নই ম্যাডাম। আমি আপনাকে প্রথম দেখেছিলাম সেই ক্যাফেতেই। আপনি আপনার বন্ধুর সাথে বসেছিলেন। আমি তখন আমার একঘেয়ে জীবন থেকে মুক্তি চাইছিলাম। আপনি আপনার বন্ধু রুমিকে বলেছিলেন বড়লোকদের ভালোবাসা হয় না, শুধু অহংকার থাকে। আপনার এই কথাগুলো আমার কানে খুব জুড়ে বেজেছিল। আমার মনে হচ্ছিল এটাই সেই মেয়ে যাকে আমি খুঁজছি, যে আমার পরিচয় নয়, আমাকে ভালোবাসবে। মেহরিন হতবাক হয়ে যায়। আমি আমি তখন তোমাকে চিনতাম না। তুমি আমার কথা শুনেছ? হ্যাঁ, শুনেছি। আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আপনার মন জয় করব।
আমার কাছে সব কিছু ছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসা ছিল না। আমি আপনাকে দেখেছিলাম আর মনে হয়েছিল আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা আমি খুঁজে পেয়েছি। আপনার সৌন্দর্য, আপনার সরলতা, আপনার মুখের হাসি, সব কিছু আমাকে আপনার কাছে টেনে এনেছিল। কিন্তু তুমি তুমি আমাকে কেন বলনি যে তুমি একজন অন্যরকম মানুষ? আমি যদি সোজা আপনাকে বলতাম, আপনি কি আমাকে সুযোগ দিতেন? আপনি আমাকে ঘৃণা করতেন। একজন রেস্টুরেন্টে কাজ করার ছেলেকে আপনি কখনোই মেনে নিতেন না। তাই ধীরে ধীরে আপনার মনে জায়গা করে নিয়েছি। আমি আপনার ভালোবাসা চেয়েছিলাম, আপনার ঘৃণা নয়। তাই আমি আপনার কাছে একজন মালিক সেজেছিলাম, কারণ আমি চেয়েছিলাম আপনি আমাকে ভালোবাসুন। আমি আপনাকে আমার সত্য পরিচয় দিতে চাইনি, কারণ আমি ভয় পেয়েছিলাম যে আপনি আমাকে ঘৃণা করবেন। জিসান তার হাতটা বাড়িয়ে দেয়। তার চোখে এক ধরনের গভীর আবেগ। মেহরিন তার কথা শুনে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে জিসান যা করেছে তার শুধু ভালোবাসার জন্যই করেছে। মেহরিন জিসানের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। তার মনে এক ধরনের ঝড় চলছে। সে জিসানকে একজন মালি হিসেবে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু এখন সে বুঝতে পারে যে জিসান একজন সাধারণ মানুষ নয়, সে একজন সত্যিকারের প্রেমিক। জিমান, আমি জানি না আমি কি করব। তুমি একজন মালিক, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি তো... আমি একজন মানুষ মেহরিন, আমি জিসান। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না, আর আপনার জন্য আমিও যে কোনো কিছু করতে পারি। কিন্তু আমাদের সমাজ, আমার পরিবার, তারা কি মেনে নেবে? আমার বাবা তোমাকে একজন মালিক হিসেবে চিনেন। সমাজ আর পরিবারকে আমি দেখব। আপনার বাবা আমাকে মেনে নেবেন, আমি তাকে বোঝাবো। আপনি শুধু আমাকে বিশ্বাস করুন। আপনি কি আমাকে অবিশ্বাস করেন? না, আমি তোমাকে অবিশ্বাস করি না, কিন্তু আমি কি তোমাকে একজন রহস্যময় মানুষ হিসেবে ভালোবাসতে পারবো? আপনি আমাকে ভালোবাসেন ম্যাডাম। আমার মন আমাকে বলছে আপনি আমাকে ভালোবাসেন। আপনি যদি চান আমি সারা জীবন আপনার জন্য মালি হয়ে থাকবো। আমি আপনার জন্য সব কিছু ছাড়তে পারি, শুধু আপনাকে নয়। মেহরিনের চোখ পানিতে ভরে যায়। জিসানের কথা তার মনকে ছুঁয়ে যায়। সে বুঝতে পারে জিসানের ভালোবাসা কতটা গভীর। জিসান উঠে দাঁড়ায় এবং মেহরিনের হাত ধরে। তার চোখে এক ধরনের দৃঢ়তা। মেহরিন, আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনার বিশ্বাস অর্জন করব। আমি জানি আপনার জন্য এটা কঠিন, কিন্তু আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন। আমি আপনার মনের সব দ্বিধা দূর করে দেব। মেহরিন চোখ মুছে বলে, তুমি তুমি আমাকে ভালোবাসো? নিজের জীবনের চেয়েও বেশি। মেহরিন জিসানের হাত ধরে। তার মনে আর কোনো দ্বিধা নেই। সে বুঝতে পারে জিসান একজন মালি হোক বা একজন রহস্যময় মানুষ, সে তাকেই ভালোবাসে, কারণ জিসানের সাথে কাটানো মুহূর্তগুলো সে কখনো ভুলতে পারবে না। আমি তোমাকে বিশ্বাস করি জিমান। জিসান হাসে। তার মুখে এক ধরনের বিজয়ের হাসি। সেও মেহরিনের হাত ধরে। তারা দুজনে একসাথে থাকে। তাদের সামনে মোমবাতি জ্বলছে আর তাদের মনে ভালোবাসার আলো। জিসান জানে তার মিশন সফল হতে যাচ্ছে। এখন দেখার বিষয় হলো এই সফলতা কত দূর এগোয়। পরের দিন দুপুরবেলা মেহরিনের বাড়ির বাইরে একটি দামি কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে বেরিয়ে আসে রিয়াজ। তার পরনে ইতালিয়ান স্যুট, হাতে দামি ঘড়ি। তার হাঁটা চলায় এক ধরনের দম্ভ, যেন পুরো পৃথিবী তার হাতের মুঠোয়। সে ফোনে কথা বলছে। তার কথাগুলোতেই তার পরিচয় স্পষ্ট হয়। ফোনে চিৎকার করে বলে, আমি 3 বার বলেছি, শোনেন, ওই শিপমেন্টটা আজকে লন্ডন থেকে ছাড়তে হবে। যদি আজ রাতে না পৌঁছয় তাহলে আপনার চাকরি যাবে। আমার বাবার নাম শুনেছেন? তার ব্যবসা কি? তাহলে আর দেরি করছেন কেন? যান, কাজ করুন। ফোন রেখে সে তার পকেট থেকে চাবি বের করে। তার চেহারায় এক ধরনের নিষ্ঠুর হাসি। সে জানে সে যা চায় তাই হয়। সে মেহরিনের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় এবং কলিং বেল চাপে। মেহরিনের বাবা দরজা খুলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রিয়াজ, আসো আসো। কি খবর তোমার? তোমার বাবার তো শরীর খারাপ ছিল, এখন কেমন আছেন? আঙ্কেল, বাবা এখন ভালো আছে। আমি জানি আমি অনেক দিন আসিনি। আসলে আমাদের নতুন শিপিং কোম্পানি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আজ আমি একটা বিশেষ কারণে এসেছে। রিয়াজ ভেতরে এসে মেহরিনকে দেখে হাসে। তার হাসিতে কোনো সরলতা নেই, শুধু অধিকার বোধের ছাপ। মেহরিন, কেমন আছো? তোমার রূপ তো দিন দিন আরো বাড়ছে। আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো। মেহরিন ঠোঁট বাঁকিয়ে বলে, তোমার জন্য অপেক্ষা করছি।
আমার কেন মনে হয় না যে তুমি আমাকে চিনো? আরে মেহরিন, তুমি এখনো বাচ্চাদের মতো কথা বলো। তুমি জানো না আমি এই শহরের সব থেকে বড় শিপিং কোম্পানির মালিকের একমাত্র ছেলে। আমি তোমার জন্য যা করব তা এই পৃথিবীতে কেউ করবে না। মেহরিনের বাবা রিয়াজের কথায় মুগ্ধ হন। মেহেরিন কি বলছে এসব? রিয়াজ তো খুব ভালো ছেলে, ওর বাবা কত বড় ব্যবসায়ী। বাবা, আমি ওকে বিয়ে করব না। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। রিয়াজ ঠোঁট বাঁকিয়ে বলে, ভালোবাসো? কাকে ভালোবাসো? আমাকে? তোমাকে নয়, অন্য কাউকে। ঠিক তখনই জিসান বাগানে কাজ করছিল। সে মেহরিনের কথায় অবাক হয়ে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়িয়ে যায়। তার হাতে একটি কোদাল। রিয়াজের চোখ জিসানের দিকে পড়ে। তার মুখে ঘৃণা ফুটে ওঠে। রিয়াজ জিসানকে দেখে অপমান করে। সে জিসানের মালির পোশাক দেখে চোখ কুঁচকে ফেলে। তার চোখে এক ধরনের ঘৃণা ফুটে ওঠে। রিয়াজ জিসানের দিকে তাকিয়ে মেহরিনকে উদ্দেশ্য করে বলে, কে এই লোক? তোমার বাড়িতে এই ধরনের মানুষ কি করছে? এই লোকটার গায়ে কাদা লেগে আছে। এখানে কি কোনো কুকুর ঢুকেছে নাকি? মেহরিন রেগে যায়। রিয়াজ, তুমি এভাবে কথা বলছো কেন? ও আমাদের বাগানের মালি, তুমি ওকে অপমান করতে পারো না। মালি? ও, আমি তো মনে করেছিলাম কোনো ফকির। এই তুমি কে? তোমার নাম কি? জিসান শান্তভাবে বলে, আমার নাম জিসান। জিমান? ভালো নাম, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি কি জানো এটা কার বাড়ি? তুমি একজন সামান্য মালি হয়ে বাসার ভেতরে আসলে কিভাবে? তোমার সাহস তো কম নয়। তোমার মতো লোকজনের ওই বাগানেই থাকা উচিত। মেহরিন রেগে গিয়ে বলল, রিয়াজ, তুমি ওকে অপমান করছো কেন? ও একজন ভালো মানুষ। রিয়াজ মেহরিনের কাছে এগিয়ে এসে, ভালো মানুষ? মেহরিন, তুমি ওর মতো নোংরা মানুষের সাথে কথা বলছো? ওর কি তোমার কাছে আসার সাহস আছে? ওর চেহারা দেখেছ? ওর পোশাক দেখেছ? তোমার স্ট্যান্ডার্ড এত নিচে নেমে গেছে? জিসানের মুখে হাসি ফুটে ওঠে। এই অপমান তার কাছে কিছুই না, কিন্তু তার অ্যাটিটিউড তাকে চুপ থাকতে দিচ্ছে না। জিসান রিয়াজের অপমানে রেগে যায়, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তার চোখের দিকে তাকিয়ে রিয়াজ অবাক হয়ে যায়। জিসানের চোখে এক ধরনের গভীরতা, যা রিয়াজের অহংকারকে নাড়িয়ে দেয়। জিসান রিয়াজের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আপনি কে আমাকে জিজ্ঞেস করার? আপনি কি আমার মালিক? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? তোমার সাহস কত? তুমি জানো না আমি কে? আমার বাবা এই শহরের সব থেকে বড় শিপিং কোম্পানির মালিক। আমি যদি চাই তাহলে তোমার মতো 10 জনকে 1 মিনিটে কিনে নিতে পারি। আমি জানি না, আর জানতেও চাই না। আমি যার জন্য কাজ করি তার সাথে আমি কথা বলি। আপনি আমার মালিক নন। আপনি যদি মালিক হন তাহলে আপনার পরিচয়টা আরও ভালো হওয়া উচিত ছিল। রিয়াজ জিসানের দিকে এগিয়ে এসে বলে, কি বললে? তোমার এত বড় সাহস? আমি তোমাকে এখনই এই বাড়ি থেকে বের করে দিব। তুমি কে? তোমার পরিচয় কি? জিসান মুচকি হাসে। আমার পরিচয় খুব সাধারণ। আর আপনার পরিচয়? আপনি কি একজন ভাড়া করা গুন্ডা নাকি একজন সাধারণ মানুষ? আপনি একজন ব্যবসায়ী ছেলে, কিন্তু আপনার কথা বলার ভঙ্গি একজন গুন্ডার মতো। একজন সত্যিকারের ব্যবসায়ী কখনো তার পরিচয় নিয়ে এত বড়াই করে না, কারণ তার পরিচয় তার কাজ দিয়ে তৈরি হয়। রিয়াজ জিসানের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই মালির কথা বলার ভঙ্গি একজন সাধারণ মানুষের মতো নয়। তার চোখে এক ধরনের সন্দেহ তৈরি হয়। জিসান ধীরে ধীরে তার কোদালটা তুলে নেয়। তার চোখে এক ধরনের ভয়ানক আগুন। রিয়াজ জিসানকে অপমান করায় মেহরিন রেগে যায়। সে রিয়াজকে চলে যেতে বলে। তার চোখে জিসানের প্রতি এক ধরনের মমতার সম্মান। মেহরিন রিয়াজকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে, রিয়াজ, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। তুমি আমার খালাতো ভাই হিসেবে এই বাড়িতে সবসময় আসতে পারো, কিন্তু যদি আমাকে বিয়ে করার উদ্দেশ্যে এই বাড়িতে আসো তাহলে বলে রাখি, এর আগেও তোমাকে বলেছিলাম, এখনও বলছি, আমি বড়লোক পছন্দ করি না। আর বিয়ে, সেটা তো কখনই না। তোমার মতো মানুষকে আমি আমার বাড়িতে দেখতে চাই না। মেহরিন, তুমি ওর জন্য আমার সাথে এমন ব্যবহার করছো? ও তো একজন মালিক। তুমি কি পাগল হয়ে গেছো? মেহরিন চিৎকার করে, হ্যাঁ, ও একজন মালিক, কিন্তু ওর মন তোমার থেকে অনেক বড়। তুমি একজন ব্যবসায়ী এবং তোমার মন খুব ছোট। তুমি একজন মানুষকে তার পোশাক দেখে বিচার করছো। তুমি যদি এমন হও তাহলে আমি তোমাকে কোনো দিন বিয়ে করব না।
মেহরিনের বাবা মাঝখানে এসে বলে, মেহরিন শান্ত হও, রিয়াজ তো রাগ করে বলেছে। না বাবা, ও রাগ করে বলেনি, ও ওর আসল রূপ দেখিয়েছে। ও আমাকে ভালোবাসে না, ও শুধু ওর বাবার ক্ষমতা আর আমার সৌন্দর্যকে ভালোবাসে। রিয়াজ, তুমি যাও এখান থেকে, আমি তোমাকে কোনো দিন বিয়ে করব না। রিয়াজ মেহরিনের রাগ দেখে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। সে জিসানের দিকে এক ধরনের ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে জিসান তার পথের কাঁটা। রিয়াজ জিসানের দিকে তাকিয়ে ফিসফিস করে, আমি তোমাকে দেখে নিব, তুমি কে তা আমি খুঁজে বের করবই। জিসান মুচকি হাসে। চেষ্টা করে দেখুন, আমি আপনার অপেক্ষা থাকবো। রিয়াজ ড্রয়িং রুম থেকে বের হয়ে যায়। জিসান বাগানে কাজ করতে থাকে। রিয়াজ জিসানের কাছে আসে, তার চোখে ঘৃণা আর প্রতিশোধের আগুন। জিমান, তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে এত বড়াই করলে। তুমি জানো না আমি কে? আমার বাবা যদি জানতে পারেন তাহলে তোমার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে। জিসান শান্তভাবে মাটি কোপাতে কোপাতে বলে, আমি জানি না, আর জানতেও চাই না। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি তোমাকে বলছি, এই বাড়ি ছেড়ে চলে যাও, নইলে তোমার জন্য ভালো হবে না। আমি তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দিব যেখানে তুমি কোনোদিন মানুষের মুখ দেখতে পাবে না। জিসান কোদালটা মাটিতে রেখে রিয়াজের দিকে তাকিয়ে বলে, আপনার মতো গুন্ডাদের আমি আমার জীবনে অনেক দেখেছি। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি জানেন না আমি কে। আমার একটা ইশারায় আপনার বাবার পুরো শিপিং কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। জিসানের কথা শুনে রিয়াজ হতবাক হয়ে যায়। তার চোখে এক ধরনের ভয় ফুটে ওঠে। সে বুঝতে পারে এই মালি শুধু মালি নয়, এর মধ্যে কিছু একটা রহস্য আছে। রিয়াজ আহ্লাদি গলায় বলে, তুমি তুমি আমাকে হুমকি দিচ্ছ? না, আমি আপনাকে হুমকি দিচ্ছি না, আমি আপনাকে সত্য দেখাচ্ছি। আপনি যদি এই বাড়ি থেকে না যান তাহলে আপনার জন্য ভালো হবে না। আপনি শুধু আমাকে মনে রাখবেন, কারণ আপনার জীবন এখন আমার হাতে। রিয়াজ আর কিছু না বলে চলে যায়। তার মুখে ভয় আর হতাশা। জিসান তার চলে যাওয়া দেখে হাসে। সে জানে খেলাটা এখন শুরু হয়েছে। সে জানে এই ভিলেন তার জন্য নতুন বাধা তৈরি করবে, কিন্তু সে মেহরিনের জন্য সবকিছু করবে। সন্ধ্যের সময় জিসান বাগানে বসে আছে, তার মন চিন্তিত। সে রিয়াজের হুমকি নিয়ে ভাবছে। তখনই তার ফোন বাজে। তার বডিগার্ড আরিফ ফোন করেছে। স্যার, আমি খবর পেয়েছি রিয়াজ নামে একজন ব্যবসায়ী আপনার সাথে দেখা করেছে। সে নাকি আপনাকে হুমকি দিয়েছে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আরিফ, আমি ঠিক আছি, কিন্তু ও আমাকে চেনেনি। স্যার, ও যদি আপনাকে চিনে ফেলে? ও খুব খারাপ লোক। ওর বাবা একজন মাফিয়া ডন। ওর কাছে টাকা আছে, ক্ষমতা আছে, গুন্ডাও আছে। আমি জানি, কিন্তু ও জানে না যে আমার কাছে ওর থেকে বেশি আছে। ও হয়তো ভাবে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু ও জানে না ভালোবাসার কাছে সব শক্তি ব্যর্থ হয়। স্যার, আপনি কি চান আমি ওর ব্যাপারে খোঁজ নেই? না আরিফ, এখন আর খোঁজ নেওয়ার দরকার নেই। আমি জানি ও কি করতে পারে। আমি ওর জন্য প্রস্তুত। তুমি শুধু আমার কাছে কিছু তথ্য পাঠাবে। কি তথ্য স্যার? রিয়াজের সব ব্যবসা, তার বাবার সব মাফিয়া ডনের কাজ, সব তথ্য আমার কাছে পাঠাও। আমি ওর সাথে এমনভাবে খেলবো যাতে ও আর কোনোদিনও কারো দিকে চোখ তুলে তাকাতে না পারে। ওকে স্যার, আমি সব রেডি করে পাঠাচ্ছি। জিসান ফোন রেখে দেয়। তার মুখে এক ধরনের দৃঢ়তা। সে জানে মেহরিনকে রক্ষা করতে হলে তাকে তার আসল রূপ দেখাতে হবে, কিন্তু সে এখনো সেই মুহূর্তের অপেক্ষায় আছে। সে জানে রিয়াজ এখন তার জীবনে নতুন বাধা এবং তাকে অতিক্রম করতে হবে। সন্ধ্যায় রিয়াজে চলে যাওয়ার পর মেহরিন খুব রেগেছিল। সে বাগানে এসে জিসানের সামনে দাঁড়ায়। জিসান তখনও বাগানে কাজ করছিল। জিসান মেহরিনের মুখের দিকে তাকিয়ে তার রাগ বুঝতে পারে। কি হয়েছে ম্যাডাম, আপনি এত রেগে আছেন কেন? আপনার চেহারা তো দেখে মনে হচ্ছে যেন আপনি কাউকে মেরে ফেলবেন। মেহরিন চোখ মুছতে মুছতে বলে, তুমি জানো না জিমান, ও কত খারাপ। ও তোমাকে কিভাবে অপমান করলো আমি ওকে সহ্য করতে পারি না। জিসান তার কাছে এগিয়ে আসে। ম্যাডাম, আপনি কেন আমার জন্য এত কষ্ট পাচ্ছেন? আমি তো একজন মালি, আমাকে অপমান করলে কি হবে? হুট করে মেহরিন জিসানকে জড়িয়ে ধরে। তার চোখে জল। আর জিসান অবাক। তুমি মালি হও বা না হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তো আমার, আমি তোমাকে অপমান করতে দিতে পারি না। আমি আমি তোমাকে ভালোবাসি জিমান। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম
সেই দিন থেকেই আমার মনে তোমার জন্য একটা জায়গা তৈরি হয়েছিল। আমি তোমার অদ্ভুত কথা, তোমার অ্যাটিটিউড সব কিছুকে ভালোবাসি জিমান। জিসান অবাক হয়ে যায়। সে কখনো ভাবেনি মেহেরিন তাকে এভাবে তাকে ভালোবাসার কথা বলবে। সেও মেহেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে মেহরিন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন আপনি আমাকে ভালোবাসবেন। মেহেরিন তার দিকে তাকিয়ে বলে, তুমি কি করে জানতে? তুমি তো একজন মালি, আর আমি? জিসান আলতো হাতে তার চোখ মুছে দেয়। আমি জানি ম্যাডাম, আমি আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারতাম আপনার চোখে আমার জন্য এক ধরনের মায়া ছিল। আমি সেই মায়াকে ভালোবাসায় পরিণত করেছি। আমি আপনাকে ভালোবাসি মেহরিন, অনেক ভালোবাসি। আমি এখন কি করব? আমার বাবা তো রিয়াজকে পছন্দ করেন। তিনি যদি জানতে পারেন? জিসান মেহেরিনের হাত ধরে। আপনার বাবা যদি জানতে পারেন তাহলে আমি তাকে বোঝাবো, আর যদি তিনি না বোঝেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। জিমান, তুমি আমার সব থেকে বড় সাপোর্ট। আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার সাথে থাকো, আর কিচ্ছু লাগবে না। তারা কথা বলতে বলতে রাত হয়ে যায়। জিসান আর মেহরিন বাগানের একটি বেঞ্চে বসে আছে। চাঁদ উঠেছে, চারপাশে নীরবতা। তারা একে অপরের হাত ধরে বসে আছে। জিমান, আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি। আমি কখনো ভাবিনি আমি একজন মালির প্রেমে পড়ব। তুমি সত্যি খুব অদ্ভুত। আমি অদ্ভুত কারণ আমার ভালোবাসা অদ্ভুত। আমি আপনার জন্য এই পৃথিবীতে এসেছি। আমি আপনাকে দেখতে চেয়েছিলাম আর আপনাকে পেয়েছি। মেহরিন তার কাঁধে মাথা রেখে, জিমান, তোমার এই কথাগুলো আমাকে খুব মুগ্ধ করে। তুমি যখন কথা বলো তখন মনে হয় যেন তুমি কোনো কবি। তোমার চোখে যে গভীরতা আছে সেটা আমাকে খুব টানে। আপনি কি জানেন, আমি আপনাকে দেখার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। আমি আপনার মুখের হাসি দেখার জন্য আপনার কাছে আসি। আপনি যখন আমার দিকে তাকিয়ে থাকেন তখন মনে হয় আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর আমি যখন তোমার দিকে তাকাই তখন মনে হয় আমার জীবনে আর কিছু চাই না, শুধু তুমি হলেই চলবে। তুমি আমার সব, তুমি আমার জীবন। জিসান তার হাতটা আরো শক্ত করে ধরে। তাদের মধ্যে এক ধরনের গোপন রোম্যান্স তৈরি হয়। তারা একে অপরের সাথে কথা বলে, হাসে এবং তাদের ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। জিমান, তুমি আমাকে কি দিবে? তুমি তো একজন মালি, তুমি আমাকে কিভাবে সুখে রাখবে? জিসান মুচকি হেসে, আমি আপনাকে এমন সুখ দেব যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। আমি আপনাকে আমার ভালোবাসা দেব, আমার জীবন দেব, আমার মন দেব। আর যদি আপনি চান তাহলে আমি আপনার জন্য আকাশ থেকে চাঁদ তারাও এনে দিব। মেহরিন তার দিকে তাকিয়ে হাসে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো জিমান। কতটুকু ভালোবাসি জানি না। আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার ভালোবাসাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি আমার কাছে আল্লাহর দেওয়া সবথেকে বড় উপহার, আর আমি আপনার কাছে একজন সাধারণ কর্মচারী। আমি আপনার জন্য সব কিছু করতে পারি। তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখে ভালোবাসা। এই মুহূর্তে তাদের কাছে সমাজ, টাকা, ক্ষমতা সবকিছুই তুচ্ছ। তাদের কাছে শুধু তাদের ভালোবাসা গুরুত্বপূর্ণ। পরের দিন সকাল 10টায় রিয়াজ তার অফিসে বসে আছে। তার সামনে তার অ্যাসিস্ট্যান্ট। তার মুখে এক ধরনের ঘৃণা। সে জিসানকে অপমান করতে চায়। তুমি কি জানো কালকে আমার কি অপমান হয়েছে? ওই সামান্য মালি আমাকে অপমান করেছে। আমি ওকে সহ্য করতে পারি না। আমি ওকে ধ্বংস করে দিব। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, আপনি কি করতে চান? আমি ওকে চোর বানাবো, ওর নামে চুরির অপবাদ দিব। ও যাতে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করব। আমি ওর ছবি তুলেছি, ওর দাম আছে আমার কাছে। আমি এখন মেহেরিনের বাবার কাছে যাব আর বলবো যে ওর বাগানের দামি জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। স্যার, এটা তো খুব খারাপ কাজ হবে যদি ধরা পড়ে যান। ধরা পড়ব? আমি রিয়াজ, আমার বাবা সব ঠিক করে দিবে। আমি ওকে মেহেরিনের জীবন থেকে সরিয়ে দিব, আর তারপর আমি মেহেরিনকে বিয়ে করব। রিয়াজ তার অফিসের টেবিল থেকে কিছু দামি জিনিস যেমন একটি ঘড়ি, একটি পেন বের করে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই জিনিসগুলো বাগানে লুকিয়ে রেখে এসো, আর তারপর আমি মেহেরিনের বাবাকে ফোন করে বলবো যে তার বাগানে চোর ঢুকেছে। কিন্তু স্যার, যদি জিমাত নির্দোষ প্রমাণিত হয়? নির্দোষ প্রমাণ হবে না। আমি এমনভাবে সব করব যাতে ও কোনোদিন নির্দোষ প্রমাণিত না হতে পারে।
আমি ওর জীবনটা নষ্ট করে দিব। রিয়াজ তার পরিকল্পনা নিয়ে হাসে। তার মুখে এক ধরনের শয়তানি হাসি। সে জানে সে যা চায় তাই হয়। এদিকে জিসান বাগানে কাজ করছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। তার বডিগার্ড আরি ফোন করেছে। স্যার, আপনার জন্য একটা খবর আছে। রিয়াজ আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। সে আপনাকে চোর বানাতে চাইছে। সে নাকি কিছু দামি জিনিস বাগানে লুকিয়ে রাখবে। জিসান শান্তভাবে, যেন সে সবকিছু জানতো। জানি আরিফ, আমি ওর চক্রান্ত বুঝতে পেরেছিলাম। ও যখন আমার দিকে তাকিয়েছিল তখন ওর চোখে আমি ওর মনের সব কিছু দেখতে পেয়েছিলাম। তাহলে এখন কি করব স্যার? আমরা কি ওকে ধরে ফেলবো? না আরিফ, এখন নয়। আমি চাই ও তার চক্রান্ত করুক। আমি চাই ও তার সব থেকে বড় ভুলটা করুক। আমি ওর উপর নজর রাখবো। তুমি তোমার লোকজনকে ওর উপর নজর রাখতে বলো। সে কোথায় যায়, কি করে, সব খবর আমাকে দেবে। স্যার, আপনি এত শান্ত কেন? সে তো আপনাকে জেলে পাঠিয়ে দেবে। জিসান বাঁকা হেসে বলে। জেলে? আমি তো জেলে যাওয়ার জন্য প্রস্তুত। আমি চাই মেহরিন আমাকে বিশ্বাস করুক। আমি চাই সে দেখুক আমি নির্দোষ। আপনি কেন এত ঝুঁকি নিচ্ছেন স্যার? কারণ মেহরিনের বিশ্বাস আমার কাছে সব থেকে দামি। আমি যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে মেহরিন আমাকে আরও বেশি ভালোবাসবে। তার মনে আমার জন্য আর কোনো দ্বিধা থাকবে না। জিসান ফোন রেখে দেয়। সে জানে রিয়াজের চক্রান্ত তার জন্য একটা সুযোগ। সে এই সুযোগকে কাজে লাগিয়ে মেহরিনের বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। সে একটা মুচকি হাসি দেয়। মেহরিনের বাবা রিয়াজের কথায় বিশ্বাস করে জিসানকে সন্দেহ করতে শুরু করেন। পরের দিন রিয়াজ মেহরিনের কাছে এসে বোঝাতে। মেহরিন, আমি তোমাকে বলেছিলাম ও একজন চোর। ও আমার ঘড়ি আর বাবার পেন চুরি করেছে। তুমি ওকে বিশ্বাস করছো কেন? ও একজন মালি। মেহরিন রিয়াজের দিকে রেগে তাকিয়ে বলে, রিয়াজ, তোমার সাহস কত? তুমি জিমানের বিরুদ্ধে এমন কথা বলছো? তুমি কি জানো না আমি তাকে ভালোবাসি? রিয়াজ অবাক হয়ে বলে, ভালোবাসো? মেহরিন, তুমি একজন চোরকে ভালোবাসো? চোর? ও চোর নয়। তুমি ওকে চোর বানাতে চাইছো। হ্যাঁ, আমি জীবনকে বিশ্বাস করি কারণ সে আমার জন্য সব কিছু করতে পারে। সে আমার ভালোবাসা। তুমি যাও এখান থেকে। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। মেহরিনের কথা শুনে রিয়াজ হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে মেহরিন জিসানকে অন্ধের মতো বিশ্বাস করে। তার চক্রান্ত ব্যর্থ হতে চলেছে। তুমি ভুল করছো মেহরিন। ও তোমার সাথে প্রতারণা করছে। না, আমি ভুল করছি না। আমি জানি কে আমাকে ভালোবাসে আর কে আমাকে ব্যবহার করতে চায়। আমি জীবনকে বিশ্বাস করি আর আমার বিশ্বাস কখনো ভাঙবে না। রিয়াজ হতাশ হয়ে চলে যায়। মেহরিন জিসানের দিকে তাকায়। জিসান তার দিকে তাকিয়ে হাসে। তারা জানে তাদের ভালোবাসার সব বাধা অতিক্রম করবে। 2 দিন পর রিয়াজ তার অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে 2 জন লোক। রিয়াজের চোখে মুখে তীব্র ঘৃণা। সে তার ফোন থেকে জিসানের একটা ছবি বের করে দেখায়। রিয়াজ ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তোমরা এই মালিকে চেনো? লোক দুটোর একজন, যার নাম শফিক, মাথা নাড়ে। আমরা তাকে চিনি স্যার। মেহরিন ম্যাডামের বাড়িতে কাজ করে। কিন্তু কেন? কারণ সে একজন সাধারণ মালি নয়। আমার মনে হচ্ছে তার পেছনে কোনো রহস্য আছে। তার গতিবিধি অনুসরণ করো। সে কোথায় যায়, কার সাথে দেখা করে, সব কিছু আমার জানা চাই। রিয়াজের গলায় প্রতিশোধের সুর। আর মনে রাখবে, একদম গোপনে, কোনোভাবে যেন সে সন্দেহ না করে। শফিক এবং তার সঙ্গী রিয়াজের অফিস থেকে বেরিয়ে আসে। তারা কয়েকদিন ধরে জিসানের পিছু নিতে শুরু করে। একদিন বিকেলে জিসান যখন কাজ শেষে মেহরিনের বাড়ি থেকে বের হয়, শফিক তাকে অনুসরণ করে। জিসান তার সাইকেলে চড়ে কিছুটা দূর যাওয়ার পর একটি নির্জন গলির ভেতর ঢোকে। শফিকও সাবধানে তার পিছু নেয়। কিন্তু গলিটা পার হতে সে অবাক হয়ে দেখতে পায় জিসান সাইকেলটা পাশে রেখে একটা বিলাসবহুল কালো গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ির দরজা খুলে এক লোক জিসানকে স্যালুট করে। জিসান গাড়ির পেছনের সিটে বসে পড়ে। শফিকের চোখ কপালে ওঠে। সে দ্রুত তার ফোনে ওই দৃশ্য ভিডিও করে নেয়। শফিক তার সঙ্গীকে নিয়ে রিয়াজের অফিসে ফেরে। তারা ভিডিওটা রিয়াজকে দেখায়। রিয়াজ ভিডিওটা দেখে হাসতে শুরু করে। তার হাসিটা ছিল ভয়ানক। আমি জানতাম এই ছেলেটা সাধারণ কেউ হতেই পারে না। একটা মালিক কখনো এরকম বিলাসবহুল গাড়িতে চড়ে না। রিয়াজ উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এবার বুঝতে পারছি মেহরিন কেন আমাকে প্রত্যাখ্যান করেছে।
ও তো একটা বড় শিকার খুঁজে নিয়েছে, কিন্তু সে জানে না এই শিকার আসলে আমার ফাঁদে পড়তে চলেছে। সে তার ফোনটা হাতে তুলে নেয়। তার মনে এখন শুধু একটা কথাই ঘুরছে, মেহরিনকে এই সত্যটা জানিয়ে তার মুখে ঘৃণা দেখার আনন্দ। মেহরিন তার বাগানে বসে বই পড়ছিল। জিসান তার পাশে বসে একটা গাছের ডাল কাটছিল। তাদের মধ্যে একটা শান্ত সুন্দর পরিবেশ বিরাজ করছিল। হঠাৎ মেহরিনের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে রিয়াজের নাম দেখে সে একটু ইতস্তত করে। জিসান তার দিকে তাকায়। জিসান জিজ্ঞেস করে, কে ফোন করেছে? মেহরিন ছোট্ট করে উত্তর দেয়, রিয়াজ। জিসানের মুখে চোখে একটা কঠোর ভাব ফুটে ওঠে। ফোন ধরো, দেখো কি বলে। মেহরিন ফোনটা রিসিভ করে। হ্যালো। ওপাশ থেকে রিয়াজের গলা শোনা যায়, তার গলায় একটা কৃত্রিম হাসি। মেহরিন, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই মেহরিন। আমি তোমার সম্পর্কে একটা ভয়ানক সত্য জানি, যেটা হয়তো তুমি জানো না। রিয়াজের গলার স্বর হঠাৎ গম্ভীর হয়ে যায়। মেহরিনের বুকটা ধড়াস করে ওঠে। সে জিসানের দিকে তাকায়। জিসানও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিসের কথা বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। তোমার মালির কথা বলছি। তোমার চোখের সামনে যে সারাক্ষণ থাকে, যার উপর তুমি অন্ধের মতো ভরসা করো, সেই ছেলেটার কথা। মেহরিনের মুখে দুশ্চিন্তার ছাপ। জিমান? জিমানের কি হয়েছে? কি বলতে চাও তুমি? আরে সে তো একজন সাধারণ মালি, কিন্তু তার পেছনে একটা ভয়ানক রহস্য লুকিয়ে আছে। সে তোমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। রিয়াজ বিদ্রুপের হাসি হাসে। মেহরিনের গলায় রাগ ফুটে ওঠে। তোমার মাথা ঠিক আছে? কি যা তা বলছো? জিমান এমন কিছু করতে পারে না। বিশ্বাস হচ্ছে না? আমি প্রমাণ দিতে পারি। সে একজন সাধারণ মালি নয়, সে ছদ্মবেশে আছে। মেহরিনের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। তার মন জুড়ে হাজারোটা প্রশ্ন। জিসানের দিকে সে সন্দিহান দৃষ্টিতে তাকায়। জিসান তার দিকে তাকিয়ে একটা কিছু বোঝার চেষ্টা করছিল। তুমি ভুল করছো রিয়াজ। জিমান খুব ভালো ছেলে, তুমি শুধু শুধু সন্দেহ করছো। মেহরিনের গলায় তবুও একটা বিশ্বাসের সুর। আজ রাতে আমি তোমার বাড়িতে আসছি, তখন আমি তোমাকে প্রমাণ দিব। তুমি তোমার মালির আসল পরিচয় জানলে চমকে যাবে, আর এটা জেনেই আমি খুশি। রিয়াজ ফোনটা রেখে দেয়। মেহরিন হতভম্ব হয়ে ফোনটা হাতে নিয়ে বসে থাকে। তার চোখের সামনে জিসান। তার মনে এখন শুধু অবিশ্বাস আর ভয়। মেহরিন ধীরে ধীরে জিসানের দিকে তাকায়। তার চোখে সন্দেহ, অবিশ্বাস আর একটা অজানা ভয়। জিসান তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। জিসান নরম গলায় জিজ্ঞেস করে, মেহরিন কি হয়েছে? রিয়াজ কি বলল? মেহরিন উঠে দাঁড়ায়। তার হাত পা কাঁপছে, তার গলার স্বর কেঁপে ওঠে। জিমান, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? জিসান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে জানে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসছে, কিন্তু সে প্রস্তুত নয়। কেন এমন কথা বলছো? কি লুকাতে পারি আমি? জিসানের উত্তরটা যেন প্রস্তুত করা। না, তুমি আমাকে সত্যি বলো। রিয়াজ বলল তুমি নাকি একজন মালি নও, তুমি ছদ্মবেশে আছো। এটা কি সত্যি? মেহরিন চিৎকার করে ওঠে। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। জিসান এবার উঠে দাঁড়ায়। তার মুখে একটা কঠিন ভাব। জিসানের গলায় দৃঢ়তা। মেহরিন, এখন আমি কিছু বলতে চাই না, সময় হলে সব জানবে। সময়? কিসের সময়? তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি, আর তুমি আমাকে ঠকাচ্ছ। আমার মনে যা সন্দেহ ঢুকিয়ে দিয়েছো, সেটা তুমিই পরিষ্কার করতে পারো। মেহরিনের চোখে অসহায়ত্ব। তুমি আমার কাছে একজন অপরিচিত মানুষ হয়ে গেছো। তোমাকে যদি বিশ্বাস ভাঙতে হয় তবে ভাঙো, কিন্তু আমি এখনই কিছু বলতে পারবো না। জিসানের চোখ মুখে একটা অসহায় ভাব। সে চাইলেও এখন বলতে পারছে না। মেহরিন তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে স্পষ্ট অপমান আর হতাশা। জিসান এই প্রথম মেহরিনকে এতটা কষ্ট পেতে দেখল। আমি তোমাকে আজ থেকে আর বিশ্বাস করতে পারছি না। তোমার সব কথাই আমার কাছে এখন মিথ্যে মনে হচ্ছে। মেহরিন আর কিছু না বলে দ্রুত নিজের ঘরে চলে যায়। জিসান সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনটা দুঃখে ভরে ওঠে। সে জানে এই বিশ্বাস একদিন ভাঙবেই, কিন্তু মেহরিনকে এতটা কষ্ট দিতে হবে এটা সে ভাবতে পারেনি। তার নিজের প্রতি রাগ হয়, কেন সে এত জটিল জীবন বেছে নিয়েছে। মেহরিনের মন খারাপ দেখে জিসানও খুব অস্থির হয়ে ওঠে। তার মন সায় দেয় না মেহরিনকে মিথ্যে বলার। সে সিদ্ধান্ত নেয় সে মেহরিনকে সবকিছু বলবে,
কিন্তু তার আগে রিয়াজের ব্যাপারটা সামাল দিতে হবে। সে জানে রিয়াজ তাকে ছেড়ে দিবে না। রাত প্রায় 11টা। জিসান মেহরিনের বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সে তার বাবাকে ফোন করে সবকিছু খুলে বলতেই যাচ্ছিল। হঠাৎ তার মনে হয় কেউ যেন তার দিকে আসছে। সে সতর্ক হয়ে চারদিক তাকায়। গলির শেষ মাথায় কালো পোশাক পরা দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে কিছু একটা চকচক করছে। জিসান দ্রুত বুঝে যায় তারা অস্ত্রধারী। জিসান মনে মনে ভাবে, আমি জানি এটা রিয়াজের কাজ। লোক দুটো জিসানের দিকে এগিয়ে আসতে শুরু করে। জিসান এক পা করে পেছোতে থাকে। সে দেখলো আরো দুজন লোক পেছন থেকে তার দিকে আসছে। সে চারিদিক থেকে ঘিরে গেছে। একজন লোক দাঁত কিড়মির করে বলে, তোকে আজ শেষ করে দেব। জিসান তার পকেটে হাত দেয়। তার হাতে একটা ছোট ডিভাইস। সে সেটাতে চাপ দেয়, সঙ্গে সঙ্গে কিছু একটা চালু হয়ে যায়। জিসান ঠান্ডা গলায় লোকগুলোকে চ্যালেঞ্জ করে। আরে সাহস থাকলে সামনে আয়। লোকগুলো তার দিকে তেড়ে আসে। জিসান প্রস্তুত ছিল। সে তাদের সঙ্গে মারামারির জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই একটা কালো এসইউভি দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসে। গাড়িটা জিসানের সামনে এসে ব্রেক কষে। গাড়ির ভেতর থেকে 3 জন সশস্ত্র লোক দ্রুত নেমে আসে। তারা জিসানকে রক্ষা করার জন্য লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। এক মুহূর্তের মধ্যে চারিদিকে মারামারি শুরু হয়ে যায়। জিসানের বডিগার্ডরা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত। তারা লোকগুলোকে মারধর করতে শুরু করে। মারামারির শব্দে চারিদিকটা ভরে ওঠে। জিসান দেখছিল তার বডিগার্ডরা কিভাবে লোকগুলোকে সহজে কাবু করছে। সে জানতো তারা কতটা শক্তিশালী। একজন লোক জিসানের দিকে বন্দুক তাক করে, কিন্তু জিসানের একজন বডিগার্ড দ্রুত সেই লোকের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং তাকে মাটিতে ফেলে দেয়। বাকি লোকগুলো বুঝতে পারে তারা ভুল জায়গায় এসছে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু জিসানের বডিগার্ডরা তাদের ধরে ফেলে। জিসান এগিয়ে যায়। সে একজন লোকের কলার ধরে। জিসানের গলার স্বর নিচু কিন্তু কঠোর। কে পাঠিয়েছে তোদের? লোকটা ভয়ে কাঁপতে থাকে। রিয়াজ স্যার, তিনি বলেছেন আপনাকে মেরে ফেলতে। জিসান তার কলার ছেড়ে দেয়। এই কাজটা করার জন্য তোদের জীবন দিতে হতে পারতো। রিয়াজকে বলবি সে তার খেলাটা শুরু করেছে, আর আমি এবার শেষ করব। বডিগার্ডরা লোকগুলোকে ছেড়ে দেয়। তারা দৌড়ে পালিয়ে যায়। জিসান তার বডিগার্ডদের দিকে তাকায়। তোমাদের ধন্যবাদ, তোমরা না থাকলে আজ বিপদ হতে পারতো। আমাদের কাজই আপনাকে রক্ষা করা স্যার। বডিগার্ডরা স্যালুট করে। আর শোনো, আজ থেকে মেহরিনের বাড়ির বাইরে আমার আরও বডিগার্ড থাকবে। মেহরিনের যেন কোনো ক্ষতি না হয়। রিয়াজ এবং মেহরিনকে লক্ষ্য করতে হবে। জিসানের চোখে মুখে চিন্তা। মেহরিন নিজের ঘরে বসেছিল। সে জানালা দিয়ে বাইরে তাকায়। সে মারামারির শব্দ শুনেছিল। তার বুকটা ধড়ফড় করছিল। সে দেখলো জিসান দ্রুত ঘরে ফিরছে। তার মুখটা কঠিন, যেন সে কোনো বড় যুদ্ধ জয় করে এসছে। জিসান ঘরে ঢুকেই দেখে মেহরিন তার দিকে তাকিয়ে আছে। মেহরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? বাহিরে এত কিছু শব্দ ছিল? জিসান চুপ থাকে। সে জানে এখন আর কিছু লুকানো সম্ভব নয়। জিমান, তুমি আমাকে সত্যিটা বলো, বাহিরে কারা এসেছিল, কেন এসেছিল? মেহরিন তার দিকে এগিয়ে আসে। জিসান তার দিকে তাকায়। তার চোখে মুখে ক্লান্তির ছাপ। জিসান এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু না, কিছু লোক ভুল করে এখানে চলে এসেছিল। মিথ্যে বলো না জিমান, তোমার মুখ দেখে মনে হচ্ছে না তুমি সত্যি বলছো। আর আমি তোমাকে এর আগেও কখনো এমনভাবে দেখিনি। তোমার চোখগুলোতে যেন কোনো বড় গোপনীয়তা লুকিয়ে আছে। মেহরিনের চোখে সন্দেহ আরো গভীর হয়। তুমি যদি একজন সাধারণ মালি হতে, তাহলে কেন তোমার কাছে এমন বডিগার্ড থাকে? কারা ছিল তারা? আর তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? মেহরিনের প্রশ্নগুলো জিসানের হৃদয়ে আঘাত করে। সে বুঝতে পারে সে মেহরিনের বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছে। সে আর নিজেকে লুকাতে পারে না। জিসান ধীরে ধীরে বলে, মেহরিন, আমি তোমাকে সব কিছু বলছি, কিন্তু এখন নয়, একটু সময় দাও। আর কত সময়? তুমি কি চাও আমি তোমার উপর থেকে সব বিশ্বাস হারিয়ে ফেলি? রিয়াজের কথাগুলো কি সত্যি? মেহরিনের গলা কাঁপে। তুমি কি আসলে ছদ্মবেশে আছো? জিসান এবার মেহরিনের দিকে সরাসরি তাকায়। হ্যাঁ, আমি ছদ্মবেশে আছি। এই কথাটা মেহরিনের কানে একটা বজ্রপাতের মতো শোনায়। তার পা কাঁপতে শুরু করে। সে কোনো রকমেই নিজেকে সামলায়। মেহরিন ফিসফিস করে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি আসলে কে বলো তো? জিসান কিছু বলতে পারে না। তার মনে হচ্ছে সবকিছু যেন ভেঙে যাচ্ছে।
সে মেহরিনকে বোঝাতে চায় সে যাই হোক না কেন তার ভালোবাসাটা সত্যি। কিন্তু এই মুহূর্তে মেহরিনের চোখে শুধু অবিশ্বাস আর ভয়। মেহরিন আর কোনো কথা না বলে পেছন ফিরে দরজার দিকে হাঁটে। তুমি আমাকে আর কিচ্ছু বলার প্রয়োজন নেই, আমি সব বুঝতে পেরেছি। তুমি আমার সাথে যা করেছো তার জন্য তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। মেহরিন দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। জিসান সেখানেই দাঁড়িয়ে থাকে পাথরের মতো। সে জানে এই রাতের পর তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। সত্যের উন্মোচন তাদের সম্পর্কের ওপর একটা বড় ছায়া ফেলে দিয়েছে, আর এই সত্য তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। সে জানে রিয়াজ এখন আরো বড় পরিকল্পনা করবে, কিন্তু তার কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মেহরিনের বিশ্বাস ফিরে পাওয়া। পরের দিন সকাল 10টায় রিয়াজ মেহরিনের ড্রয়িং রুমে বসেছিল, তার মুখে একটা জঘন্য হাসি। মেহরিন তার সামনে বসে আছে, চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা। তার বাবাও সেখানে উপস্থিত। রিয়াজ একটা পেন ড্রাইভ মেহরিনের সামনে রাখে। আমি বলেছিলাম প্রমাণ নিয়ে আসব, আর আমি আমার কথা রাখি। এটা তোমার মালের আসল পরিচয়। মেহরিনের বাবা এগিয়ে সে পেন ড্রাইভটা নেন। কিসের প্রমাণ? তুমি যা তা বলছো? আঙ্কেল, আমি যা বলছি তার চেয়েও ভয়ানক কিছু দেখতে পাবেন। রিয়াজ মেহরিনের দিকে তাকিয়ে হাসে। মেহরিন, আমি জানি তুমি জিসানকে বিশ্বাস করো, কিন্তু এই ভিডিও দেখার পর তোমার বিশ্বাস থাকবে না। মেহরিনের হাত কাঁপছিল, তার মনে জিসানের কথাগুলো ঘুরছিল। মেহরিনের বাবা পেনড্রাইভটা ল্যাপটপে লাগান। স্ক্রিনে জিসানের বিলাসবহুল গাড়ির দৃশ্য দেখা যায়। শফিকে তোলা সেই ভিডিও। জিসান তার সাইকেল রেখে গাড়ি থেকে নেমে আসা লোকটি স্যালুট দিচ্ছে। এরপর দেখা যায় জিসান একটা স্যুট পরে বিলাসবহুল অফিসে ঢুকছে। অফিসের নামের প্লেটে লেখা জিসান আহমেদ, ভাইস প্রেসিডেন্ট। মেহরিনের চোখ বড় হয়ে যায়, তার মুখ থেকে কোনো কথা বের হয় না। মেহরিনের বাবা অবাক হয়ে বলেন, এটা কি? এ তো জীবন। জিসান হাসতে হাসতে বলে, হ্যাঁ, জীবন ছদ্মনাম, কিন্তু সে শুধু জিসান নয়, সে একজন প্রধানমন্ত্রীর ছেলে, আমাদের প্রাইম মিনিস্টার আদনান আহমেদের একমাত্র ছেলে। মেহরিন হতবাক হয়ে বসে থাকে, তার চোখের সামনে সবকিছু যেন ধোঁয়াশা হয়ে যায়। তার বিশ্বাস, তার ভালোবাসা সবকিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মেহরিন চিৎকার করে ওঠে, এটা মিথ্যা, তুমি মিথ্যা বলছো। জিমান একজন প্রধানমন্ত্রীর ছেলে হতে পারে না, এগুলো এডিট করা ভিডিও। বিশ্বাস হচ্ছে না? আমি অফিসের ভেতরের ভিডিও নিয়ে এসেছে। সে সেখানে মিটিং করছে, অর্ডার দিচ্ছে। একজন মালিক কখনো এইসব করে না। সে তোমাকে দিনের পর দিন ঠকিয়েছে, তোমার সরলতার সুযোগ নিয়েছে। সে শুধু তোমার আবেগের সাথে খেলা করেছে। রিয়াজের গলায় বিজয়ী সুর। মেহরিন কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ে। তার মনে জিসানের বলা প্রতিটি কথা ঘুরপাক খাচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি বড় লোক অপছন্দ করতে না, তাই আমি ছদ্মবেশ নিয়েছিলাম। রিয়াজ মেহরিনকে উস্কে দেয়, আবার বলে, সেই ছদ্মবেশ নিয়েছে কারণ সে তোমার কাছে মিথ্যা বলেছিল। সে জানতো তুমি একজন বড় লোককে পছন্দ করবে না, তাই সে এই কাজ করেছে। সে তোমার অনুভূতি নিয়ে খেলছিল। তোমার মতো একজন সরল মেয়েকে এইভাবে ঠকানো। মেহরিন উঠে দাঁড়ায়, তার চোখে জল। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চায় না। রিয়াজের কথাগুলো তার কানে বিষের মতো লাগছিল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মেহরিন চিৎকার করতে করতে জিসানের ঘরের দিকে ছুটে যায়। জিসান তখনও তার ঘরে চুপচাপ বসেছিল। সে জানতো এই মুহূর্তটা আসবে। দরজায় ধাক্কা দেয় মেহরিন। মেহরিনের গলায় ক্ষোভ। জিমান, দরজা খোলো। জিসান দরজা খুলে। মেহরিন তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে ক্রোধ আর যন্ত্রণা। তুমি আমাকে ঠকিয়েছ। তুমি একজন প্রধানমন্ত্রীর ছেলে হয়ে আমার সাথে কেন এমন করলে? তুমি তো জানতে আমি বড় লোককে পছন্দ করতাম না। মেহরিনের গলার স্বর কাঁপছিল। তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললে। জিসান তার হাত ধরে। মেহরিন, শান্ত হও, আমি তোমাকে সব বলছি। মেহরিন তার হাত সরিয়ে নেয়। শান্ত হও, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম কারণ তুমি একজন সাধারণ মালি ছিলে, কিন্তু তুমি তো আমার চোখে একজন ঠক। তুমি আমার সাথে এই খেলা কেন খেললে? এটা কোনো খেলা ছিল না। আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি বলেছিলে তুমি বড় লোক অপছন্দ করো, তুমি সরল জীবন ভালোবাসো। আমার পরিচয় তোমার সামনে এলে তুমি আমাকে হয়তো ভালোবাসতে না,
তাই আমি এই ছদ্মবেশ নিয়েছিলাম। জিসানের চোখে মুখে অসহায়ত্ব। মেহেরিন কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার কাছে জানতে চাওনি আমি তোমাকে ভালোবাসি কি না। তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি আমার ভালোবাসার মূল্য বুঝোনি। তুমি ভেবেছিলে আমি শুধু টাকা দেখে মানুষকে বিচার করি। আমি তা ভাবিনি। আমি শুধু তোমাকে হারানোর ভয়ে এই কাজটা করেছিলাম। আমি চেয়েছিলাম তুমি আমাকে একজন সাধারণ মানুষ হিসাবে ভালোবাসো, আমার পরিচয় দেখে নয়। জিসান এগিয়ে এসে, আমি তোমাকে কখনো ঠকাতে চাইনি মেহরিন। তাহলে তুমি এতদিন কেন আমাকে বলনি? তুমি প্রতিদিন আমার সামনে থাকতে। তুমি কি ভাবছিলে আমি বোকা? তুমি আমার অনুভূতি নিয়ে খেলছিলে জিমান। মেহেরিন আর নিজেকে সামলাতে পারে না। জিসান তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মেহরিন, আমাকে বিশ্বাস করো, আমার ভালোবাসাটা মিথ্যা নয়। আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম, তোমার পাশে থাকতে চেয়েছিলাম। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন হয়ে পড়েছিল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না মেহরিন। মেহেরিন তার দিকে তাকিয়ে থাকে। তার মনে এক কঠিন দ্বন্দ্ব। তার মন জিসানকে ক্ষমা করতে চায় না, কিন্তু তার হৃদয় তাকে ভালোবাসে। সে কোনো কথা না বলে পেছনে ফিরে দাঁড়িয়ে থাকে। জিসান সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে। জিসান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে মেহরিনের পিঠে হাত রাখে। মেহরিন, একবার আমার কথা শোনো। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন বুঝেছিলাম তুমি অন্যরকম। তোমার সরলতা, তোমার মন সব কিছু আমাকে মুক্ত করেছিল। আমি আমার পরিচয় গোপন করে তোমার পাশে থাকতে চেয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। মেহরিন তার দিকে ঘুরে দাঁড়ায়। ভালোবাসলে এইভাবে ঠকতে হয়? তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি। যখন রিয়াজ তোমার কথা বলছিল তখন আমার মনে হচ্ছিল সব কিছু ভেঙে যাচ্ছে। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু আমার ভালোবাসাটা সত্যি। আমি চাইনি তুমি আমাকে টাকার জন্য ভালোবাসো। আমি চাইনি তুমি আমাকে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে সম্মান করো। আমি চেয়েছিলাম তুমি আমাকে একজন সাধারণ জিসান হিসেবে ভালোবাসো। জিসান মেহরিনের হাত ধরে। তুমি একজন প্রধানমন্ত্রীর ছেলে, তোমার জন্য সব মেয়ে পাগল। তুমি কেন আমার পিছনে ঘুরলে? কারণ তুমি অন্য সবার থেকে আলাদা। তুমি আমাকে মুগ্ধ করেছিলে, তোমার সরলতা আমার ভালো লেগেছিল। আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম। আর এখন যখন সব কিছু প্রকাশ পেয়েছে তখন তুমি আমাকে এভাবে ছেড়ে দেবে? জিসান তার হাত আরো শক্ত করে ধরে। মেহরিনের চোখে জল। সে জিসানের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল জিসানের হাতে পড়ে। মেহরিন ফিসফিস করে বলে, আমি জানি না কি করব। আমার মন মানতে চাইছে না। তোমার মনকে বিশ্বাস করো মেহরিন। তোমার হৃদয় যা বলে তাই শোনো। তোমার হৃদয়ের কাছে আমার ভালোবাসা কি মিথ্যা ছিল? আমি যদি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে রাজি থাকি, তাহলে তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দেবে কেন? মেহরিন তার দিকে তাকিয়ে থাকে। সে জিসানের চোখে ভালোবাসা দেখতে পায়, কিন্তু তার মন তাকে বলে এই ভালোবাসাটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। ওইদিকে মেহরিনের বাবা ল্যাপটপে ভিডিওটা আবার দেখেন। তিনি অবাক হননি, বরং তার মুখে একটা হাসি ফুটে ওঠে। মেহরিনের মা তার পাশে এসে বসেন। মেহরিনের মা জিজ্ঞেস করেন, কি হয়েছে? বাবা হাসতে হাসতে বলেন, তুমি জানো জিসানকে? সে আমাদের প্রধানমন্ত্রীর ছেলে। মেহরিনের মা অবাক হয়ে যান। কি বলছো? সে তো আমাদের মালিক। আর এই মালি আমাদের মেয়ের জীবন বদলে দেবে। সে মেহরিনকে সত্যি ভালোবাসে, আর তার জন্যই সে এই ছদ্মবেশ নিয়েছিল। মেহরিনের বাবা আনন্দের সাথে বলেন। মা চিন্তিত হয়ে বলেন, কিন্তু মেহেরিন তো এই ব্যাপারটা মানতে চাইছে না। মেহরিন এখনো বুঝতে পারছে না, কিন্তু আমি জানি জিসান একজন ভালো ছেলে। সে মেহরিনকে সত্যি ভালোবাসে। এই সুযোগ আমরা হারাতে পারি না। একজন প্রধানমন্ত্রীর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এটা আমাদের জন্য কত বড় সম্মান। বাবা খুশি হন। তিনি উঠে দাঁড়ান। আমি জিসানের সাথে কথা বলবো, তাকে বোঝাবো মেহরিনের রাগটা স্বাভাবিক, কিন্তু সে যেন হাল ছেড়ে না দেয়। তিনি জিসানের ঘরের দিকে যান। বাইরে থেকে তিনি জিসান আর মেহরিনের কথা শুনতে পান। তিনি দরজায় টোকা দেন। জিসান, আমি কি ভেতরে আসতে পারি? জিসান এবং মেহরিন দুজনেই চমকে ওঠে। মেহরিন দ্রুত তার চোখ মুছে। জিসান বলে, হে আঙ্কেল, আসুন। মেহরিনের বাবা ভেতরে ঢোকে। তিনি মেহরিনের দিকে তাকায়। মেহরিন, তোমার যা মনে হচ্ছে তা ভুল। জিসান তোমাকে সত্যি ভালোবাসে, আর এই ভালোবাসাটার জন্য সে তার সব কিছু ছেড়ে দিতে রাজি ছিল। তাকে বোঝার চেষ্টা করো। মেহরিন অবাক হয়ে বলে, বাবা তুমি কি বলছো? আমি ঠিক বলছি। তুমি এমন একজন ছেলেকে ছেড়ে দিও না যে তোমাকে এত ভালোবাসে। আমি এখন জিসানের সাথে কথা বলবো, তুমি একটু বাইরে যাও।
মেহরিন কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। বাবা জিসানের দিকে তাকায়। জিসান, আমি জানি তুমি মেহরিনকে খুব ভালোবাসো, আর আমি তোমার এই ছদ্মবেশের কারণটা বুঝতে পেরেছি। তুমি চিন্তা করো না, আমি মেহরিনকে বোঝাবো সেও তোমাকে ভালোবাসে, কিন্তু এখন সে রাগে আছে, তুমি হাল ছেড়ো না। ধন্যবাদ আঙ্কেল। জিসান বুঝতে পারল এখন মেহরিনের কাছ থেকে একটু দূরে থাকা দরকার। তাই পরের দিন সে তার অফিসে চলে আসে, কারণ তাকে ডেকে পাঠিয়েছেন। জিসান তার অফিসের চেয়ারে বসে আছে। তার বাবা প্রধানমন্ত্রী আদনান আহমেদ তার সামনে বসে আছেন। তার চোখে মুখে রাগ আর দুশ্চিন্তার ছাপ। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, কি হচ্ছে এসব জিসান? তুমি কেন একজন মালির ছদ্মবেশ নিয়েছো? তুমি জানো এই খবর যদি মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাহলে কি হবে? জিসান শান্তভাবে বলে, বাবা, আমি মেহরিনকে ভালোবাসি। আমি চেয়েছিলাম সে আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে ভালোবাসুক, আর সেও এটাই চায়, আর তাই আমি এই ছদ্মবেশ নিয়েছিলাম। প্রধানমন্ত্রীর গলায় কঠোরতা। ভালোবাসা? তুমি আমার সম্মানকে কি করেছো সেটা তুমি জানো? তুমি জানো কত বড় বিপদ হতে পারতো? তোমার এই ছেলে খেলা আমাদের রাজনৈতিক জীবন শেষ করে দিতে পারে। এটা কোনো ছেলে খেলা ছিল না বাবা। আমি মেহরিনের সাথে সিরিয়াস। আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে? তুমি জানো সে কে? সে একজন সাধারণ পরিবারের মেয়ে। সে একজন অসাধারণ মেয়ে বাবা। তার মনটা খুব সুন্দর। সে টাকা থেকে মানুষকে বিচার করে না। আমি তাকে খুব কাছ থেকে চিনেছি। আমি তাকে ভালোবাসি আর তাকেই চাই। কিন্তু তুমি আমার অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবে না। তুমি এই ছদ্মবেশের নাটক বন্ধ করো আর এখনই কাজে ফেরো। বাবা, আমি মেহরিনকে ছাড়া বাঁচতে পারবো না, আর আমি যা করেছি তা আমার ভালোবাসার জন্য করেছি। জিসান দৃঢ়ভাবে বলে। প্রধানমন্ত্রী অবাক হয়ে যান। যাই হোক, তুমি এখন মেহরিনকে বোঝাও, আর কাল থেকে তুমি অফিসে আসবে। তুমি এখন আর মালি নও, তুমি আমার ছেলে, প্রাইম মিনিস্টার আদনান আহমেদের ছেলে। তোমার একটা সম্মান আছে। জিসান চুপ থাকে। সে জানে তার বাবার কথা মানতেই হবে, কিন্তু তার মন এখন শুধু মেহরিনকে শান্ত করতে চায়। সে জানে এই সম্পর্কটা এখন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা মেহরিন তার ঘরে চুপচাপ বসে আছে। তার মনটা দুঃখে ভারাক্রান্ত। সে জিসানের কথাগুলো বারবার ভাবছে। সে কি সত্যি আমাকে ঠকিয়েছে, নাকি ভালোবাসা থেকে এমনটা করেছে? তার মনে হাজারো স্বপ্ন। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। মেহরিন দরজা খুলে দেখে দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের পরনে কালো স্যুট। একজন জিজ্ঞেস করে, আপনি মেহেরের? মেহরিন মাথা নাড়ে। হ্যাঁ, আমি। আপনাকে প্রধানমন্ত্রী স্যার ডেকেছেন, আপনাকে তার অফিসে যেতে হবে। লোকটার গলায় কোনো আবেগ ছিল না। মেহরিন চমকে ওঠে। প্রধানমন্ত্রী কেন? তিনি আপনাকে দেখতে চেয়েছেন, অনুগ্রহ করে আসুন। মেহরিনের বুকটা ধড়ফড় করে ওঠে। সে কি জিসানের জন্য বিপদে পড়েছে, নাকি রিয়াজের চক্রান্তের জন্য? সে ভয়ে ভয়ে তার বাবার কাছে যায়। বাবা, প্রধানমন্ত্রী নাকি আমাকে ডেকেছেন। দুজন লোক এসেছে। মেহরিনের বাবা অবাক হন না, তিনি হাসেন। যাও মেহরিন, এটা তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। মেহরিন কিছুই বুঝতে পারে না। সে বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা তাকে সাহস দেন। যাও মেহরিন, আমি তোমার সাথে আছি। মেহরিন গাড়িতে ওঠে। গাড়িটা দ্রুত গতিতে প্রধানমন্ত্রীর অফিসের দিকে ছুটে যায়। সে কাঁপছিল। তার মনে হাজারো স্বপ্ন। কেন প্রধানমন্ত্রী তাকে দেখতে চাচ্ছে? গাড়িটা একটা বিশাল গেটের সামনে থামে। চারিদিকে সশস্ত্র নিরাপত্তারক্ষী। মেহরিন ভয় পেয়ে যায়। সে প্রধানমন্ত্রীর অফিসে ঢুকে। তার বুকটা ধড়ফড় করছিল। সে একটি বিশাল কক্ষে ঢুকে। সেখানে প্রধানমন্ত্রী তার সামনে এসে দাঁড়ান। তিনি হাসছেন। প্রধানমন্ত্রীর গলায় মমতা। আসো মেহরিন, বসো। আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম। মেহরিন অবাক হয়। তার জন্য প্রধানমন্ত্রী অপেক্ষা করছে? মেহরিন ভয়ে ভয়ে বসে। সে মাথা নিচু করে বসে আছে। প্রধানমন্ত্রী বলেন, মাথা উঁচু করো মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। মেহরিন মাথা উঁচু করে। তার চোখে জল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি নার্ভাস? না স্যার, আমি ঠিক আছি। তুমি কি ভাবছো আমি তোমার ক্ষতি করব? আমি জিসানের বাবা, আর তুমি আমার হবু পুত্রবধূ। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। মেহরিনের চোখ বড় হয়ে যায়। পুত্রবধূ? হ্যাঁ, জিসান তোমাকে খুব ভালোবাসে,
আর আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তুমি আমার ছেলেকে এত সুন্দরভাবে ভালোবেসেছো। প্রধানমন্ত্রীর গলায় একটা গভীর ভালোবাসা। মেহেরিন ফিসফিস করে বলে, কিন্তু আমি তো একজন সাধারণ মেয়ে। আর এই সাধারণ মেয়েই আমার ছেলের জীবন বদলে দিয়েছে। জানো, জিসান যখন ছোট ছিল তখন সে বড়লোকের মেয়েদের দেখলেই বিরক্ত হতো। সে বলতো বড়লোকের মেয়েদের মনে কোনো ভালোবাসা নেই, তারা শুধু টাকা চেনে। আর তুমি তাকে প্রমাণ করে দিয়েছো সে ভুল ছিল। মেহরিনের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তোমাকে খুব ভালোবাসে। সে তোমাকে হারানোর ভয়ে এই ছদ্মবেশ নিয়েছিল। তুমি ভেবে দেখো, সে একজন প্রধানমন্ত্রীর ছেলে হয়ে সবকিছু ছেড়ে একজন মালি হয়েছে। কেন? শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু সে আমাকে ঠকিয়েছে স্যার। সে তোমাকে ঠকায়নি মা, সে তোমাকে ভালোবাসার জন্য লড়াই করেছে। এই পৃথিবীতে অনেকেই আছে যারা তাদের আসল পরিচয় লুকিয়ে রাখে, কিন্তু ভালোবাসা থাকলে সেই পরিচয়টা প্রকাশ হয়ে যায়। আর জিসান তোমাকে সত্যি ভালোবাসে, তাই সে তোমার কাছে আসতে পেরেছে। মেহরিন চুপ থাকে। সে প্রধানমন্ত্রীর কথাগুলো মন দিয়ে শোনে। আমি জানি তোমার রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তার কারণটা বোঝার চেষ্টা করো। সে তোমাকে কখনো কোনো ক্ষতি করতে চায়নি, সে তোমাকে শুধু ভালোবেসেছে। প্রধানমন্ত্রী হাসে, তার সরলতা দেখে মুগ্ধ হন। মেহরিন, তুমি আমার ছেলের জন্য সেরা মেয়ে। আমি চাই তুমি আমার ছেলের পাশে থাকো, তাকে সাহস দাও, তাকে ভালোবাসো। মেহরিন মাথা নিচু করে। তার মনে জিসানের প্রতি রাগ কমে আসছিল। সে বুঝতে পারছিল জিসান কেন এমনটা করেছিল। সে সত্যিই তাকে ভালোবাসে। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, তুমি কি আমার ছেলেকে ক্ষমা করবে না? মেহরিন চোখ মুছে। তার মনে জিসানের প্রতি রাগটা কমে যায়। আমি জানি না স্যার। স্যার বলা বন্ধ করো তো। আর শোনো, তোমার হৃদয় যা বলে তাই করো। তোমার মন যদি তাকে ভালোবাসে তাহলে তাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে আছি। প্রধানমন্ত্রী তার হাতে হাত রাখেন। জিসান তোমার জন্য অনেক কিছু করেছে, এখন তোমার পালা। তাকে তার ভালোবাসার জন্য একটু সুযোগ দাও। মেহরিন দীর্ঘশ্বাস ফেলে। আমি তাকে ভালোবাসি আঙ্কেল, অনেক অনেক ভালোবাসি। আমি জানতাম তুমি এমনটাই বলবে। এবার যাও, তোমার ভালোবাসাকে নিজের করে নাও। মেহরিন উঠে দাঁড়ায়। সে হাসে, তার মুখে একটা শান্তি। মেহরিন ঝুঁকে প্রধানমন্ত্রীর পায়ে সালাম করে। আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল, আপনাদের দোয়া আমরা সুখী হতে পারবো। সুখে থাকো মা, আর আমার ছেলেটাকেও তুমি সুখে রেখো। তুমি একমাত্র মেয়ে যে আমার ছেলের একাকিত্বকে দূর করতে পারবে। মেহরিন একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, একাকিত্ব মানে? বুঝলাম না আঙ্কেল। জিসান ছোট থাকতেই তার মা মারা যান হার্ট অ্যাটাক করে। তারপর থেকেই আমার ছেলেটা একা হয়ে পড়ে। এখন সে একটু হাসি খুশি থাকে, তার কারণ হলো তুমি। প্লিজ, তোমার কাছে আমি অনুরোধ করছি, আমার ছেলেটাকে কোনোদিন তুমি কষ্ট দিও না। প্রধানমন্ত্রী মেহরিনের হাত ধরে কথাটা বলে। মেহরিনের মনটাও খারাপ হয়ে যায়। কি করছেন আঙ্কেল? আপনি মুরব্বী মানুষ, আর আমাদের প্রধানমন্ত্রী। আমার কাছে এরকম হাত জোড় করা ঠিক না। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল। আমি কথা দিচ্ছি, জিমানকে আমি কোনো দিন কষ্ট দেব না। আমি তাকে ভালোবেসে তার একাকিত্ব দূর করে দেব। এখন থেকে সে আর কোনো কষ্ট অনুভব করবে না। ধন্যবাদ মা। আমি তোমার মতোই একজনকে খুঁজছিলাম যে আমার ছেলেকে বুঝবে, তার দেখাশোনা করবে, তার যত্ন নেবে। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আঙ্কেল। সত্যি আপনি একজন মহান পিতা, যে আমার মতো সাধারণ একটা মেয়ের ভালোবাসা গ্রহণ করে নিয়েছেন। আমি এখন আসি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমার লোক তোমাকে পৌঁছে দিয়ে আসবেন। মেহরিন যখন বাড়ি ফিরে তখন তার বাবা তাকে দেখে হাসেন। বাবা জিজ্ঞেস করেন, কি হলো মা? প্রধানমন্ত্রী কি বলতেন? তিনি খুব ভালো মানুষ বাবা। মেহরিন হাসে। তখনই জিসান সেখানে আসে। তার মুখটা চিন্তায় ভরা। সে মেহরিনের দিকে তাকায়। মেহরিন, তুমি আমাকে ক্ষমা করতে পারবে? জিসানের গলায় আকুতি। মেহরিন জিসানের দিকে তাকায়। তার চোখে আর রাগ নেই। আমি জানি তুমি আমাকে ঠকাওনি, তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। জিসান অবাক হয়ে যায়। সে মেহরিনের কাছে ছুটে যায়। মেহরিন, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আঙ্কেলের সাথে কথা বলে আমি সব বুঝতে পেরেছি। তুমি আমাকে শুধু ভালোবাসো। মেহরিনের বাবা হাসেন। এবার তোমরা সুখী হও, তোমরা দুজনেই একে অপরের জন্য তৈরি হয়েছ। জিসান মেহরিনকে জড়িয়ে ধরে। আমি তোমাকে কখনো ছাড়বো না মেহরিন।
মেহরিনও তাকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসার সব বাধা অতিক্রম করে জয়ী হয়েছে। এদিকে রিয়াজ তার অফিসে বসে আছে, সে হাসছে। সে ভেবেছিল জিসান আর মেহরিনের সম্পর্ক ভেঙে গেছে। তখনই তার ফোনে একটা কল আসে। স্যার, আমাদের সব ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমাদের উপর কড়াকড়ি শুরু হয়ে গেছে। রিয়াজ চমকে ওঠে। কি বলছো? কেন? প্রধানমন্ত্রী স্যার আমাদের সব ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তিনি বলেছেন আমরা বেআইনি কাজ করছি। রিয়াজের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে জানে জিসানি এসব করেছে, তার পরিকল্পনা ভেস্তে গেছে। সে জিসানের হাতে পরাজিত হয়েছে। তার মনে এখন শুধু হতাশা আর ক্রোধ। এদিকে মেহরিনও জিসান বাগানে বসে আছে। জিসান মেহরিনের হাত ধরে আছে। জিসান বলে, মেহরিন, তুমি আমাকে ক্ষমা করেছো, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা সব কিছু জয় করে নেয়। আমি তোমাকে সবার সামনে আমার আসল পরিচয় দিয়ে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? হ্যাঁ, আমি রাজি। আমি চাই সবাই জানুক আমাদের ভালোবাসার কথা। মেহরিনের চোখে খুশি। তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করে। তারা একসাথে থাকার স্বপ্ন দেখে। 3 দিন পর প্রধানমন্ত্রীর অফিসে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জিসান তার আসল পরিচয়ে সেখানে উপস্থিত। সে একটা স্যুট পরে আছে। তার পাশে মেহরিন। মেহরিন একটা সুন্দর শাড়ি পরে আছে। প্রধানমন্ত্রীর সামনে তারা দুজন বিয়ে করে। তাদের পরিবার, বন্ধু বান্ধব সবাই উপস্থিত। জিসান সবার সামনে মেহরিনকে বিয়ে করে। তাদের ভালোবাসা জয়ী হয়। বিয়ের পর তাদের বাসর হয়। মেহরিন তার বাসর ঘরে বসে আছে। জিসান ঘরে ঢুকে। সে মেহরিনের দিকে তাকায়। জিসান বলে, মেহরিন, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। মেহরিন লাজুক হেসে মাথা নিচু করে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। জিসান তার পাশে বসে। আমি তোমাকে কখনো ছাড়বো না, তুমি আমার জীবন মেহরিন। আর তুমি আমার পৃথিবী, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। জিসান তাকে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করে জয়ী হয়। তারা এক নতুন জীবন শুরু করে।